গল্প অবহেলার অভিমান। লেখায় দ্বীপ। আমি দ্বীপ। 10 বছর পর আজ ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। আজ আমার পিচ্ছিটার বিয়ে। অথচ গতকাল রাতেই জানতে পারলাম। তবু যে এক বন্ধুর সাহায্যে জানতে পারছি এটাই অনেক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর হানিফ কাউন্টারে গিয়ে দিনাজপুরের গাড়ি টিকিট কাটলাম। বিকেল 3টায় গাড়ি। টিকিট কেটে বাসায় এসে খাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 15 মিনিট আগে কাউন্টারে গিয়ে পৌঁছালাম। গাড়িতে উঠে দেখি আর এক ঝামেলা। জানালার ধারের সিটের জন্য 1 ঘন্টা পরের গাড়ি টিকিট কাটলাম, সেই সিটে একটা মেয়ে বসে আছে। আমি গিয়ে মেয়েটাকে সুন্দরভাবে বললাম, আপনি যে জানালার ধারের সিটে বসে আছেন না, ওইটা আমার সিট। তখন মেয়েটি বলল, আসলে আমি যেখানে যাই এই জানালার ধারের সিটেই বসি। কিন্তু আজ জানালার ধারের সিট পেলাম না। কিন্তু আমি এসে দেখলাম যে এই সিটে আপাতত কেউ বসেনি, তাই বসে পড়েছি। তার জন্য সরি, তবে এই পাশের সিটটা আমার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা সিটটা এক্সচেঞ্জ করে বসতে পারি? আসলে আমিও জানালার ধারের সিট ছাড়া দূরের কোথাও জার্নি করি না, তো তাই জানালার ধারের সিটটা নিয়েছি। মেয়েটা যেন কেমন চোখে আমার দিকে তাকালো, হয়তো ভাবছে আমাকে রিকোয়েস্ট করলো, তবুও আমি তাকে সিটটা দিচ্ছি না। মুখটা গম্ভীর করে মেয়েটা উঠতে যাবে, তখনই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত ওখানেই বসুন, পড়ে না হয় কোন এক সময় চেঞ্জ করে নেওয়া যাবে। আমি আবার বললাম, আচ্ছা আপনিও তো দিনাজপুর যাচ্ছেন, এখানে কোথায় এসেছিলেন, চাকরি করেন বুঝি? তখন বলল, না আমি এখানে চাকরি করি না, আমি এখানেই কোন এক পড়াশোনা করি, ইকোনমিক্স নিয়ে লাস্ট সেমিস্টার। আপনি? আমি এখানেই একটা ছোটখাটো চাকরি করি। আচ্ছা আমার পানি নেওয়া হয়নি, তাই পানিটা নিয়ে আসি। কথাটি বলে আমি গাড়ি থেকে নেমে গেলাম। 2 প্যাকেট চিপস, জুস আর 1 বোতল পানি নিয়ে মেয়েটার পাশে বসে পড়লাম। মেয়েটাকে একটা চিপসের প্যাকেট দিলাম। মেয়েটা ধন্যবাদ বলল। 1 মিনিটের মধ্যে গাড়িটা চলতে শুরু করলো। আর কোন কথা হলো না মেয়েটার সাথে। আমি সিটটা পেছনের দিকে হেলিয়ে দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে নিলাম। হালকা সাউন্ড দিয়ে গান শুনছি, আর আত্মাটা কেমন জানি ধক ধক করছে। ইয়ারফোন খুলে পকেটে রাখলাম, একটু পানি খেয়ে আবার সিটে হেলান দিলাম। কোন এক ঘোরের মধ্যে চলে গেলাম, ভাবতে লাগলাম আমার সেই পুরনো স্মৃতি। আমি কেমন ছিলাম আর কিভাবেই বা এই ঢাকায় আসলাম। এসব ভাবতে ভাবতে ফিরে গেলাম 12 বছর পূর্বে। আমরা 5 ভাই বোন। সবার বড় ভাই, তারপর 2 বোন, আমি চতুর্থ, আর শেষে হলো আমার পিচ্ছি বোন। বড় বোন দুটোর বিয়ে হয়ে গেছে। সে সময় আমি 8ম শ্রেণীতে পড়ি, আর আমার পিচ্ছি আমার 4 বছরের ছোট। সে ক্লাস 4-এ পড়ে। ছোটবেলা থেকেই আমরা 2 ভাই বোন খুব দুরন্ত, দুজনে মিলে বাড়িটা মাথায় তুলে রাখি। সবাই আমাদের অনেক আদরও করত। আমার বোন যখন খুব ছোট ছিল তখন মাঝে মাঝে কান্না করতো, ওর কান্নাটা কেন জানি আমার মোটেই সহ্য হতো না। তার জন্য মাকে অনেক বকাবকি করতাম। এতে মা বিরক্ত হতে তাকে কোলে নিত, আর আমার পিচ্ছি বোনটি চুপ করে যেত। তখন কেমন জানি একটা শান্তি অনুভব করতাম। এরপর যতদিন যায় আমার পিচ্ছি বোনটি কেমন জানি আমার নেওটা হয়ে গেল। সবসময় আমার সাথেই থাকতো আমার পিচ্ছি। শুধু খাওয়া ও ঘুমানোর সময় ও মার কাছে থাকতো। যখন আমি ক্লাস 8-এ উঠলাম তখন কেমন জানি সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। যেখানে আমি সারাদিন সবার সাথে দুষ্টুমি করলে কেউ কিছুই মনে করতো না, এখন কেমন জানি সবাই রাগ করে। আমাকে অনেক বকাঝকা করে। মাঝে মাঝে গায়েও হাত তোলে। আমাকে যখন কেউ বকা দেয় বা মারে তখন আমি কান্না করি আর না করি, আমাকে মারলে আমার পিচ্ছি আমার আগেই কেঁদে দিত। আমার পিচ্ছি তো ছোট, সে আর কি বুঝবে, তাই হয়তো না জেনে ভয়ই কেঁদে দিত। এরপর দেখা যেত তার কান্নায় বিরক্ত হয়ে তাকেও বকাঝকা করত। যেদিন আমাকে মারতো বা বকাঝকা করতো সেদিন পিচ্ছিটা এক মুহূর্তের জন্য আমার কাছে ছাড়তো না, আমার সাথেই ঘুমাতো। কিছুদিনের মধ্যে আমার ভাইয়ের বিয়ে হয়। বাড়িতে নতুন ভাবি এলো। সে আমাদের অনেক আদর করে। এতে আমাদের বকাঝকা কমে আসে। আমরা কিছুটা পূর্বের দিনে ফিরে আসি। আবার আনন্দে মেতে থাকি। হাসি, ঠাট্টা, তামাশা, ফাজলামি করি। কিছুটা শান্তি ফিরে আসে আমাদের মনে। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে। আমাদের দুষ্টুমিগুলো আর কারো সহ্য হয় না। আমার পিচ্ছি ক্লাস 5-এ, সে ছোট তাই তাকে তেমন কিছু বলা হতো না। সব ঝড় যেত আমার উপর দিয়েই। সবাই বলতো যেমন ভাই তেমন বোন। যে কারণে একটু অশান্তি সৃষ্টি হলেই আমার উপর সবার নজর পড়তো।
আমার দোষ থাকলেও আমাকে বকতো, না থাকলেও আমাকে বকতো। আমি হয়ে গেছি সবার দু চোখের বিষ। কোন কিছু হলেই বলতো সব দোষ দীপের। নিজে তো ভালো হবে না, বোনটাকেও ভালো হতে দিবে না। নিজে তো কোন আদব কায়দা শিখেনি, আর বোনটাকেও বানাচ্ছে তার মতো। যেদিন বকাঝকা শুনে চুপ করে থাকতাম সেদিন শুধু বকা দিয়েই শান্ত থাকতো, আর যেদিন আমি কিছু বলতাম সেদিন কপালে মায়ের যুক্ত। আগে গালি দিত বাবা, মা, ভাই, আর এখন ভাবিয়ে যুক্ত হয়েছে। আমরা অনেক দুষ্ট হলে লেখাপড়ায় অনেক ভালো ছিলাম। আমি ছিলাম ক্লাসে ফার্স্ট বয়। তাই ক্লাস 9-এ উঠে আমি সায়েন্স নিলাম। আমার পিচ্ছি এবার ক্লাস 5-এ। সেও পড়ালেখায় খুবই ভালো। এখন পর্যন্ত তাকে কেউ কাটাতে পারেনি। আমি 9-এ উঠে সায়েন্স নেওয়াতে আমার পিচ্ছিটা অনেক খুশি। কে যেন তাকে বলেছে ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তে হয়। সে একদিন স্কুল থেকে আসার সময় হোঁচট খেয়ে পড়ে পায়ে ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি এসে সোজা আমার কাছে আসে। বলে, দাদা ভাই, তুই একদিন ডাক্তার হবি আর আমার ব্যথা লাগলে সারিয়ে দিবি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আসতে করে একটা হাসি দেই। তারপর তার পায়ে মুখ স্প্রে করে দেই। একদিন দেখলাম আমার পিচ্ছি একটা পেয়ারা দাঁত দিয়ে ছিলে ফেলেছে, এখন খাবে। ওর এটা একটা অভ্যাস। পেয়ারার খোসা কখনোই খায় না। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। সেখান থেকে ভালো দেখে আরো 2টা পেয়ারা নিয়ে আসলাম। এসে বোনকে বললাম, দেখতো এই পেয়ারা 2টা ভালো না খারাপ? ও বলে ভালো। আমি সাথে সাথে ওর হাত থেকে পেয়ারাটা নিয়ে একটা কামড় দিলাম। বললাম, তুই ওই 2টা খা, আমি এটা খাবো। আমি কামড় দেওয়ার সাথে সাথে এসে মা বলে চিল্লানি দিল আর কান্নার ভান করতে লাগলো। মা আসলো, এসে দেখে আমি তার ছিলানো পেয়ারাটা খাচ্ছি। এই পিচ্ছি আবার এটার জন্য মার কাছে নালিশ করলো। মার সাথে সাথে আমাকে টেনে একটা থাপ্পড় দিল। এতই জোরে মারছিল যে হাতের 4টা আঙুল আমার গালে বসে গেছিল। মা আমাকে থাপ্পড় মেরে আরো অনেক কথা শুনিয়ে দিল। সবচেয়ে যে কথাটা খারাপ লাগলো, তুই নিজে শান্ত থাকবি না আর কাউকে শান্তিতে থাকতে দিবি না। ভালোভাবে থাকতে পারলে থাক, আর না পারলে তুই মরে যাচ্ছিস না কেন? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের বকুনি আর মায়ের সাথে আমি আগে থেকেই পরিচিত। কিন্তু আজ মা সামান্য একটা পেয়ারার ব্যাপারের জন্য আমাকে মরতে বলল। মায়ের আঘাতে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই কথাটাতে। এদিকে আমি ওর পেয়ারা খেয়েছি বলে এতক্ষণ কান্নার অভিনয় করছিল, কিন্তু যখন মা আমাকে থাপ্পড় মারলো আর বকাঝকা করলো তখন দেখি তার কান্না থেমে গেছে, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। আমি ওর দিকে একবার তাকালাম। দেখি অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেয়ারাটা আবার ওর হাতে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। রাতে বোনটি আমার ডাকছে, দাদা ভাই, এই দাদা ভাই, উঠো না। তুই খাবি না? চুপ। দাদা ভাই, এই দাদা ভাই, উঠো তাড়াতাড়ি। সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুই আর আমি আছি। আমি খাবো না, তুই খেয়ে শুয়ে পড়। দরজা না খুলেই বললাম, তুই না খাইলে আমিও খাবো না। আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। দরজার ওই পাশ থেকে বোন বলল। আমি একটু অবাক হলাম। বলি, কি এই পিচ্ছি? যেখানে বাড়ির কেউ আমার একটা খবরও নিল না, সেখানে এই পিচ্ছি বলছে আমি না খেলে নাকি সে খাবে না। আমি জানি পিচ্ছি বোন আমার ক্ষুধা সহ্য করে থাকতে পারে না। ও সারাদিনে কবার যে খায় সে নিজেও জানে না। তাই উঠে দরজা খুললাম। দেখি বোন আমার হাতে করে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নিমেষেই আমার চোখ জলে ভরে উঠল। পিচ্ছি আমার দিকে একবার তাকিয়ে রুমে ঢুকে পড়লো। বলল, যা হাত মুখ ধুয়ে আয়। আমি ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। বোন বলল, হা কর। আমি তাই করলাম। বোনটি আমার পরম মমতায় আমাকে খাইয়ে দিতে লাগলো। কেন জানি আমার চোখে জল এসে গেল। বোনকে বললাম, তুই খাবি না? ও বলল, তুই আগে খা, তারপর আমি খাবো। আমি ওর হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ওকে বললাম, নে তুইও খা। ও সাথে সাথে কেঁদে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। আমি বললাম, কাঁদছিস কেন পাগলি? ও বলল, আমি তো মিছামিছি কান্নার ভান করছিলাম, তখন আর মা তোকে মার দিল। মা মারবে জানলে আমি কখনোই মাকে ডাকতাম না। আমি বললাম, আমি জানি। আমরা দুজনেই খাওয়া করে আমার রুমেই শুয়ে পড়লাম। এখন আমি অনেক শান্ত, আগের মতো দুষ্টুমি আর করি না। বাড়ির কারোর সাথে তেমন কথা বলি না। সারাদিন শুধু পড়া নিয়ে বসে থাকি, আর যা খুনসুটি করি সব আমার পিচ্ছির সাথে। আমি ওর সাথে যাই করি না কেন, সেদিনের পর থেকে আর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ করেনি।
এভাবেই যায় আমার দিন, একা একা। 1 বছর পর এই পৃথিবীতে আসে আসে আরো একটি নতুন প্রাণ। আমার ভাই ও ভাবির কোল আলো করে আসে ছোট্ট বাবু। দেখতে অনেক কিউট হয়েছে। তখন সবার মুখেই হাসি, আমার মুখেও। পরিবারের সবাই আনন্দিত। এবার আমি ক্লাস 10-এ আর আমার পিচ্ছি 6-এ। আমি এসএসসি প্রিপারেশন নিচ্ছি। একদিন ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে হাঁটছিলাম। আমার বোনও সাথে ছিল। আমার বোন বাবুর হাত ধরে খেলা করছিল, কখনো কখনো গায়ে টেনে দিচ্ছিল। এতে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। আমার আবার বাচ্চার কান্না একবারই সহ্য হয় না। অনেক চেষ্টা করি বাবুর কান্না থামানোর, কিন্তু কান্না থামছে না। তাই দৌড়ে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। তখনই বিপত্তিটা ঘটল। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, কিন্তু বাবুকে কোনো আঘাত পেতে দেইনি। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে বাবুর মা ছুটে আসে। এসে দেখে আমি পড়ে গেছি আর বাচ্চাটা আমার কাছেই আছে। আমি পড়ে যাওয়াতে বাবুও কেন জানি চুপ হয়ে গেল। কিন্তু আমাদের ওই অবস্থা দেখে বাবুর মা বাবুকে আমার কাছ থেকে টেনে নিয়ে আমার গালে ঠাসস পরে একটি চড় বসিয়ে দেয়। অনেক বকাঝকা শুরু করে। মরণও হয় না তোর, কোলে নিতে না পারলে নিস কেন? আমার মা সব শুনতেই পাচ্ছে, তবুও কিছুই বলে না। ভাবি শুধু তার ছেলের কথাই ভাবলো, আমার কথা একটুও ভাবলো না। আমি ব্যথা পেয়েছি কিনা সেদিকে তার কোন খেয়াল নেই। আমি যে পড়ে গিয়ে আমার চিবুক কেটে গিয়ে রক্ত পড়ছে সেটাতে তার কিছুই যায় আসে না। সে বকতে বকতে চলে গেল। আমি উঠে সোজা আমার রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হলাম, দেখি বোন স্যাভলনের বোতল হাতে দাঁড়িয়ে আছে। পিচ্ছি স্যাভলন লাগিয়ে দিল, আবার বলল মুখ স্প্রে করে দেই। আমি একটু হেসে বললাম, ধুর পাগলি, মুখ স্প্রে করলে আরো বেশি জ্বলবে। ও বলল আচ্ছা তাহলে থাক। এভাবেই দিন যাচ্ছিল আমাদের। প্রতিনিয়ত আমাকে সবার বকা শুনতে হয়। এত কথা শুনতে আমার আর মোটেই ভালো লাগছে না। কথায় কথায় সবার এক কথা, তুই মরিস না কেন? সবাই আমাকে মরতে বলে। মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি মরে যাই। কিন্তু আমার পিচ্ছির দিকে তাকালে আমার আর কোন কষ্ট থাকে না। অনেক মায়া ভরা মুখ তার। ওর দিকে তাকিয়ে আমি হাজার কষ্টও সহ্য করতে পারি। তবে তখনই খারাপ লাগে যখন আমার কষ্ট দেখে পিচ্ছিটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলে। কয়েকদিন পর বাবুর আকিকা, তার নতুন নাম দেওয়া হবে। আর সাথে আমার পরীক্ষা। ঠিক আমার পরীক্ষার সময় বাবুর আকিকা পড়ে। এদিকে অনুষ্ঠান আর একদিকে আমার পরীক্ষা। অনুষ্ঠান শুরু হয়ে গেল, আমার পরীক্ষা নিয়ে কারো কোন যায় আসে না। মাঝে মাঝে দেখছি বোন আমার রুমে উকি দিচ্ছে। যেদিন অনুষ্ঠান সেদিনও আমার পরীক্ষা ছিল। তার পরের দিনও আছে। বাড়িতে অনেক আত্মীয় এসেছে, আমার 2 বোন এসেছে। তারা একবার করে এসে আমার সাথে দেখা করে গেছে। আমার পরীক্ষা শুনে আমাকে ভালো করে পড়তে বলে সেখান থেকে চলে গেছে। সারা বাড়িটাই হই হুল্লোড়ে মুখরিত। শুধু একটি রুমে দরজা বন্ধ করে আমি বই পড়ছি। আমারও অনেক ইচ্ছা করছে বাইরে গিয়ে আমিও আনন্দ করি। সাথে আবার ভয়ও কাজ করছে যদি ভুল কিছু করে ফেলি, আর সবার সামনেই যদি আমাকে মারে। বাড়ির লোকের কাছে অপমান সহ্য হলেও অন্য কারোর সামনে অপমান সহ্য করতে পারবো না। তাই আর বাইরে গেলাম না। তাছাড়া পরদিনই তো আমার পরীক্ষা, পড়াও তো দরকার। অনুষ্ঠান মিটে গেল পরের দিনই। সবাই বাড়ি চলে গেল। শুধু ভাবির বোন নুরিকে দেখলাম। সে নাকি কয়েকদিন পড়ে যাবে। নুরি এর বোন আবার একই ক্লাসে পড়ে, তাই পড়ার বই নিয়ে কোন টেনশন নাই। তাই সে থেকে গেল। তারা দুজনেই এবার ক্লাস 7-এ। একদিন হয়েছে কি, আমি রুমে বসে বই পড়ছিলাম। আমার আর একটা মাত্র লিখিত পরীক্ষা বাকি আছে, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা। তখন বোন আর নুরি আমার রুমে ঢুকলো। বোন বলল, দাদা ভাই লুডো খেলবি? বললাম নিয়ে আয়। বোন লুডো নিয়ে আসলো। আমরা 3 জনে অনেক মজা করে লুডো খেলছি আর হাসি ঠাট্টা তামাশা করছি। এভাবে হাসতে হাসতে ফাজলামি করে আমি নুরিকে বললাম, নুরি অনেক তো বড় হয়ে গেলি, চল এবার বিয়েটা করে ফেলি। আমার ভাই তোর বন্ধু আর আমি তোকে। কেমন হবে বলতো? আর তুই দিন দিন যা দেখতে হচ্ছিস, একেবারে ফুলটুসি। আমার কথা শুনে বোন ও নুরি দুজনেই হাসছে। নুরি বলল, আগে আরো বড় হই তারপর। এখনো আমি অনেক ছোট, বলেই এবার হাসতে শুরু করলো। কিন্তু আমাদের সবারই হাসিটা বেশিক্ষণ আর স্থায়ী হলো না। কারণ কথাগুলো তাদের সাথে সাথে আমার ভাবিও শুনে ফেলেছিল।
এতে ভাবি অনেক রাগ করে। সে এসে আমার দুই গালে দুইটা ঠাস ঠাস করে মেরে দেয়। বোন ও নুরি দুইজনই অবাক। তখন ভাবি বকতে বকতে নুরির হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তখন যেটা হয়েছিল সেটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু রাতে যেটা হলো সেটা সহ্য করার মতো না। ভাই ওর অফিস থেকে বাসায় আসে। আসার কিছুক্ষণ পর ভাই ফ্রেশ না হয়ে আমার রুমে আসে। এসে আমার হাত ধরে আমাকে টেনে চড় মারতে মারতে রুম থেকে আমাকে টেনে বের করে। সেখানে সবাই ছিল তখন। আমার পিচ্চি ও নুরিও ছিল। ওখানেই সবার সামনে ভাই তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারা শুরু করে। সেই সাথে বকতে থাকে, এই বয়সেই খারাপ হয়ে গেছিস, এত বাজে ব্যবহার তোর, ওইটুকু মেয়ের সাথে তুই খাবার কাজ করিস, জীবনে কোনোদিনও এত মাইর খাইনি। ভাইয়ের ভীষণ কথা শুনে বুঝতে পারলাম ভাবি ভাইকে অনেক কিছু বানিয়ে বলেছে। এদিকে আমার চিৎকার শুনে আমার পিচ্চি আর নুরি দুজনেই কেঁদে ফেলেছে। এসব কথা শোনার পর সত্য মিথ্যা যাচাই না করে আমার বাবা মাও তার মায়েরই সায় দেয়, সেই সাথে আমাকে আরো বেশি করে বলতে থাকে। আর শুনলাম বলছে, কোন বাপের ফলে যে এরকম একটা ছেলে জন্ম দিয়েছি যে আল্লাহই বলে জানে। এইটা মরে না কেন, এইটা মরলেই তো আমরা একটু শান্তি পাই। এর পরদিন থেকে আমি আর কারো সামনে যাই না। শুধু পরীক্ষা দেওয়ার সময় রুম থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাই, আবার সিএ ফিরে এসে সরাসরি আমার রুমে ঢুকি। আর খাওয়া দাওয়াটা আমার পিচ্ছি সময় মতো করাই দেয়। 10 দিন হয়ে গেল আমার পিচ্ছিকে ছাড়া আর কাউকে দেখিনি। আর তারাও আমার রুমে কখনো আসেনি। আর আমিও তাদেরকে আমার দরকার পড়লেও দেখিনি। শুধু মনে মনে শক্তি সঞ্চয় করে আমার পরিকল্পনা আঁকছি। 10 দিন হয়ে গেল আমার পিচ্ছিকে ছাড়া আর কাউকে দেখিনি। আর তারাও আমার রুমে কখনো আসেনি। আর আমিও তাদেরকে আমার দরকার পড়লেও দেখিনি। শুধু মনে মনে শক্তি সঞ্চয় করে নিচ্ছি। আগামীকাল আমার শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা, এটা দিয়েই আমার এসএসসি পরীক্ষা শেষ হবে। এতক্ষণে আমার সব পরিকল্পনা করা হয়ে গেছে। দেখছি আমার পিচ্ছি আর কেন জানি আমার পেছনে ঘুর ঘুর করছে। আমি ওকে ওর রুমে গিয়ে পড়তে বলছি। ও চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর চলে আসে। আমি আবার তাকে ওর রুমে পাঠিয়ে দিচ্ছি। এখন রাত 9টা বাজে। এর মাঝে পিচ্ছি আরো কয়েকবার আমার রুমে এসেও কিছু কি দিয়ে গেছে বললে ভুল হবে, আমি ওকে পড়তে পাঠাইছি। কিছুক্ষণ পর আমার পিচ্ছিকে ডাক দিলাম। ও এসে আমার সাথে আড্ডা দিতে লাগলো। তবে আজ কেন জানি ওর কণ্ঠস্বর আলাদা মনে হচ্ছে, খুবই ধীরে কথা বলছে। ওকে আমার খাবার নিয়ে আসতে বললাম। খুব তাড়াতাড়ি ও খাবার নিয়ে আসলো। খাবারের থালাটা আমার সামনে রাখলো। আমি ওকে খাইয়ে দিতে বললাম। আমি খাইয়ে দিতে বলাতে ও কেমন জানি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর ওর ছোট্ট হাতে করে আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ আমাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম ওর ছোট্ট হাতটি কাঁপতেছে। ও হয়তো কিছুটা বুঝতে পারছে যে আমি কিছু একটা করতে যাচ্ছি, তাই বারবার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। আমাকে খাইয়ে বোন কিছুক্ষণের জন্য বাইরে চলে গেল। একটু পর ও নিজে খাওয়া করে আবার আমার রুমে আসলো। আমি বোনকে আমার বিছানাতেই ঘুমাতে বললাম। ও শুয়ে পড়লো। আমিও ওর সাথে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ দুই ভাই বোনে গল্প করলাম। ওকে অনেক ভালো ভালো কথা বললাম। কিভাবে একা একা চলতে হয় সেটা কিছুটা বললাম। আমরা গল্প করছি আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই পিচ্ছি বোন আমার ঘুমিয়ে পড়লো। একটু পর আমি ওর কপালে একটি চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এতক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তখন আমি আমার পরিকল্পনা মতো কাজ শুরু করলাম। আমার কয়েকটা ছবি দেওয়ালে ঝুলানো ছিল, সেগুলো খুলে নিলাম। আমার পিচ্ছির কয়েকটা ছবি নিলাম। একটা পুরো পরিবারের ছবিও নিলাম। যে ছবিগুলোতে আমি ছিলাম না সেগুলো রেখে দিলাম। দেওয়ালে ঝোলানো একটি ফ্রেমে দেখতে পাচ্ছি একটি ছবির একপাশে আমাকে একটুখানি দেখা যাচ্ছে। সেখানে আমি নিজেকে বড়ই বেমানান মনে করলাম। তাই কলমের লিপ খুলে আমার ছবির অংশটা কলমের কালি দিয়ে কালো করে দিলাম। তারপর বাড়ির আর কোথায় আমার কিছু আছে কিনা খুঁজতে শুরু করলাম। যা পেলাম সবকিছু আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে আমার ব্যাগ গোছাতে শুরু করলাম। বেশি কিছু নিলাম না। 2টা শার্ট, 2টা টি শার্ট আর 2টা প্যান্ট। আমার পরীক্ষার অ্যাডমিট কার্ডটার সাথে নিলাম। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজ আর কিছু ছবি। বাকি সব যে কাপড় চোপড়, কাগজ, ছবিগুলো ছিল সেগুলো নিয়ে বাড়ির বাইরে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে আমাদের যে আমবাগানটা আছে ওখানে গিয়ে ওই সবগুলো পুড়িয়ে ফেললাম। পোড়ানো শেষ হলে বাড়ি ফিরে আসলাম। এসে 2টা চিঠি লিখলাম, একটা মা বাবার জন্য আর একটা আমার জীবন,
আমার কলিজার টুকরা পিচ্ছির জন্য। চিঠি 2টা লিখে বিছানায় এসে শুয়ে পড়লাম। কাল প্রাক্তকাল পরীক্ষা দিয়ে ওই দিক দিয়েই বাড়ি ছেড়ে চলে যাব, ভাবতেই কেমন জানি লাগতেছে। চোখগুলো জলে ভরে যাচ্ছে। আবার ভাবছি আমি আমার পিচ্ছিকে ছাড়া কিভাবে থাকবো। একটানা 10 দিনও আমি ওকে ছাড়া কোথাও থাকিনি, আর এখন ওকে একবারই ছেড়ে চলে যাব। ভাবতেই আমার গাটা শিউরে উঠছে। বাইরের পৃথিবীটা কেমন হবে? আমার জন্য ভালো হবে না অনেক কঠিন হবে। আবার ভাবছি এখানে আমার সবাই থেকে আমি ভালো নেই, আমি সবার কাছে অবহেলিত। বাইরে না হয় হব, তবুও নিজের মানুষের কাছে এত আঘাত পেতে হবে না। অন্য কেউ আঘাত করলে সেটা সহ্য করে নিব, কিন্তু আমার আপন মানুষের প্রতিনিয়ত দেওয়া আঘাত আর কিছুতেই সহ্য হচ্ছে না। এইসব ভাবছি আর ঘুমানোর চেষ্টা করছি। আজ কিছুতেই ঘুম আসছে না। এভাবে ভাবতে ভাবতে আরো কতক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলাম মনে করতে পারি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখি বোন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও আমার সাথে থাকলেই এমন করে ঘুম ভাঙায়। ও যেদিন আমার কাছে থাকে কোন দিনও সেদিন ওর আগে ঘুম থেকে উঠতে পারিনি। আজও পারলাম না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কখন উঠছিস? অনেকক্ষণ হলো। ডাকিসনি কেন? তোকে ঘুম পাড়াচ্ছিলাম তাই। তুই তো এভাবে আমাকে ঘুম পাড়িয়ে দিস, তাই ভাবলাম আর একটু আমিও তোকে ঘুম পড়িয়ে দেই। সকালে পড়তে বসিসনি? না, আমার পড়া কমপ্লিট আছে। আচ্ছা, স্কুলে যাবি না? যাবো তো। আমি ঘড়ির দিকে তাকিয়ে শিখি 7টা বাজে। সকাল 9টায় বোনের স্কুল, তাই 8:30টায় বাড়ি থেকে বের হয়। আর আমার পরীক্ষা সকাল 10টায়। আমাকে 9টায় বাড়ি থেকে বের হতে হবে। তার মানে এই বাড়িতে আমি আর মাত্র 2 ঘন্টা আছি। তারপর আমার ঠিকানা হবে নতুন কোন জায়গা, যেখানে আমার কোন পরিচিত নেই। সেখানে হয়তো আমাকে শাসন করারও কেউ নেই, ভালোবাসারও কেউ নেই। বোনকে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। 8টার দিকে বোনকে ডাক দিলাম। বোনকে ডেকে হাতে একটা চকলেট দিলাম। দিয়ে বললাম, ভালো করে লেখাপড়া করবি, তোকে অনেক বড় হতে হবে। ও কেমন রহস্যময় ভাবে আমার দিকে তাকালো। ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। আমার চোখ দুটি পানিতে ভরে গেছে। খুব কান্না পাচ্ছে এখন। জানি না আর কবে ওকে দেখতে পাবো, তাই বুক ফেটে কান্না আসছে। বোনকে পাঠিয়ে দিলাম ওর স্কুলের জন্য। তারপর কিছু চকলেট আর বোনের চিঠিটা টেবিলের উপর রাখলাম। বোনের জন্য টেবিলের উপরের ড্রয়ারে একটা ছবি রাখলাম, আর নিচের ড্রয়ারে বাবা মার জন্য লেখা চিঠিটা রাখলাম। তারপর বাড়ি থেকে ব্যাগ কাঁধে বের হলাম। গন্তব্যস্থল আমার পরীক্ষার সেন্টার, তারপর সেখান থেকে অজানা কোন উদ্দেশ্যে রওনা দিব। বাড়ির দরজা পেরিয়ে পেছনের দিকে তাকিয়ে একবার শেষবারের মতো আমার বাড়িটাকে দেখে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম। পরীক্ষা দিয়ে সোজা দিনাজপুরে চলে গেলাম। ওখানে গিয়ে বাসে থাকার টিকিট কেটে সিটে বসে পড়লাম। এতক্ষণে আমার বোনটা এতক্ষণে বাড়িতে আসার সময় হয়ে গেছে। হয়তোবা বাড়িতে এসে আমার রুমে চলে গেছে চকলেট নেওয়ার জন্য। কিন্তু বোন আর যেমন অনেকগুলো চকলেট পাবে, তেমনই সাথে একটা চিঠিও পাবে। হয়তোবা চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করে দিয়েছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় সোহাগী বোন আমার, প্রথমেই বলছি আমার চিঠি পড়ে একদম মন খারাপ করবি না। আর কান্না তো ভুলেও না। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি তোর থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। জানি তুই প্রতিদিনের মতো স্কুল থেকে এসে সোজা আমার রুমে তোর চকলেট নিতে যাবি। দেখ, আর তোর জন্য অনেক চকলেট রেখে গেছি। তোর তো আবার স্কুল থেকে এসে আমার কাছে চকলেট না নিলে মন খারাপ হয়। আমার উপর অনেক রাগ করে বসে থাকিস। তখন আবার অনেক কিছু করে দ্বিগুণ চকলেট দিয়ে গল্প শুনিয়ে তোর রাগ ভাঙাতে হয়। তাই তোর পাওনা চকলেট দিয়ে গেলাম। হ্যাঁ, তোকে যেটা বলছিলাম, তোর পড়াশোনাটা ঠিকঠাক মন দিয়ে করবি। তোকে অনেক বড় হতে হবে। তুই ভালো রেজাল্ট করলে আমি তোর জন্য পুরস্কার পাঠাবো। তুই আমার খবর পাবি না জানি, কিন্তু আমি তোর খবর ঠিকই পেয়ে যাব। বাবা মার কথা শুনে চলবি। আর এমন কিছু করবি না যার জন্য তোর এই দাদা ভাই অনেক কষ্ট পায়। সবার সাথে মিলেমিশে থাকবি। আমার কথা ভেবে মন খারাপ করবি না। আমার কথা মনে পড়লে আমার এই চিঠিটা পড়বি। জানিস তোকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। জানি না তোকে ছাড়া কিভাবে থাকবো। তাই তোর স্মৃতিস্বরূপ তোর অনেকগুলো ছবি নিয়ে যাচ্ছি। আর বাড়ির কোথাও যাতে আমার স্মৃতি না থাকে তার জন্য সবকিছু মুছে দিয়ে যাচ্ছি।
সারা বাড়ি খুঁজলেও তুই আমার একটা স্মৃতি খুঁজে পাবি না। আমার সব স্মৃতি পুড়ে ফেলেছি, সাথে আমার কাপড়গুলো। জানি এখন তুই আমার আলনার দিকে তাকাবি, কিন্তু দেখ ওখানে কিছুই নাই। এবার আমার টেবিলের উপরের ড্রয়ারটা খুলে দেখ, ওখানে তোর আর আমার একটা ছবি আছে। আমার কথা মনে পড়লে এই ছবি আর চিঠিটা দেখবি। এগুলো তোর কাছে স্মৃতি করে রেখে যাচ্ছি। আর আমি যে চলে যাচ্ছি এটা কাউকে বলার দরকার নাই। তোকে দেওয়া এই চিঠিটা কাউকে দেখাবি না। শুধু দেখ কতদিন পর তাদের আমার কথা মনে পড়ে। তারা যেদিন আমার কথা তোকে জিজ্ঞাসা করবে সেদিন টেবিলের নিচের ড্রয়ারে বাবা মার জন্য একটা চিঠি রেখেছি, এটা তাদের হাতে দিয়ে দিবি। তোর কিছু বলা লাগবে না। জানিস তোকে আমি একদিনের জন্য ভুলতে পারবো না। কারণ দেখতেই তো পাচ্ছি সেই বাড়িতে তুই ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমার মাঝে মাঝে কি মনে হতো জানিস, তুই আমার বোন না, তুই আমার মা। তোর মতো করে মাও কোনোদিন আমায় ভালোবাসেনি, এত আদর করে খাইয়ে দেয়নি। সত্যি আমার মাঝে মাঝে খুব ইচ্ছা হতো তোকে মা বলে ডাকি। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন তোকে ছেড়ে যেতে। তোর কথা মনে পড়তেই চোখ পানিতে ভাব এসে যাচ্ছে। যখন চিঠিটা লিখছিলাম তখন তুই ঘুমাচ্ছিলি। খুব মায়াময় লাগছিল তোকে। দেখ তোকে ছেড়ে চলে যাব, কিন্তু তোকে জড়িয়ে ধরে কাগতেও পারছি না। আর কিছু লিখতে পারছি না রে বোন। চোখ জলে ভেসে যাচ্ছে। ভালো থাকিস পিচ্ছি বোন আমার। নিজের ঠিকঠাক যত্ন নিবি, না হলে কিন্তু রাগ করব, আর অনেকগুলো বকা দিব। ইতি, তোর হতভাগা দাদা ভাই দীপ। আমার সকল ভাবনা জুড়েই শুধু আমার পিচ্ছি। ওর জন্য মনটা খুব খারাপ। চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। গাড়ি চলতে শুরু করলো। আমি গাড়ির সিটে হেলান দিয়ে ভেজা চোখ দুটো বন্ধ করে নিলাম। এই যে শুনছেন, বগুড়া চলে এসেছে, আপনি কি কিছু খাবেন না? মেয়েটার ডাকে চোখ মেললাম। বুঝতে পারলাম পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখগুলো ভিজে গেছে। আমি আমার হাত ঘড়িটার দিকে তাকালাম, দেখি 6:15 বাজে। মানে সন্ধ্যা হয়ে গেছে। আমি মেয়েটিকে বললাম, আসলে আমার খাওয়ার তেমন ইচ্ছা নেই, আপনি যেতে পারেন। মেয়েটি বলল, এতটা পথ জার্নি করছেন, অন্তত পক্ষে হালকা কিছু খাবার খেয়ে নেন। মেয়েটিকে প্রথম থেকেই আমার কেন জানি কিছুটা পরিচিত পরিচিত মনে হয়েছিল। তাই আর কথা না বাড়িয়ে বললাম, চলেন। ফুড গার্ডেনের ভেতরে গেলাম। একটি টেবিলের পাশাপাশি 2টি চেয়ারে বসলাম। আমি খাবার অর্ডার করলাম। মেয়েটি চেয়ারে বসেই মোবাইলে মেসেঞ্জার অন করলো। অন্য একটি মেয়ের সাথে চ্যাট করছিল হয়তো। ওই মেয়েটির নাম দীপশিখা। একটি মেসেজের রিপ্লাই দিয়ে মেয়ে উপরের মেসেজ দেখার জন্য উপরে গেল। মেসেজগুলো দেখতে লাগলো। এতক্ষণই খাবার এসে গেছে। মেয়েটি খাচ্ছে আর দীপশিখার আগের মেসেজগুলো দেখছে। ওখানে একটা ছবি দেখতে পেলাম। কারো একটা বিয়ের কার্ডের ছবি হবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার ওই বিয়ের কার্ডের পিকচারটা কি দেখতে পারি? মেয়েটি একটু ভেবে বলল, হ্যাঁ দেখতে পারেন। এটা তো আর গোপনীয় কিছু না। বেশি কিছু তো আর চাচ্ছেন না, শুধু বিয়ের কার্ডের পিকচার দেখবেন। এটা বলেই মেয়েটি বিয়ের কার্ডের পিকচারটি ওপেন করে মোবাইলটি আমার দিকে বাড়িয়ে দিল। কার্ডটি দেখে আমি কিছুটা বিস্মিত হলাম। কার্ড দেখে আর কি অবাক হব, অবাক হলাম কনে আর কনের ফুল অ্যাড্রেসটা দেখে, যে অ্যাড্রেসটার সাথে আমি আগে থেকেই পরিচিত। আমি মেয়েটিকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা একসাথে এতটা পথ জার্নি করছি, একসাথে খাবার খাচ্ছি, অথচ আপনার নামটা এখনো জানা হলো না। আপনার নামটা জানতে পারি প্লিজ? তাছাড়া আপনাকে কেন জানি আগে থেকেই কিছুটা পরিচিত মনে হচ্ছে। তখন মেয়েটি বলল, দেখেন মিস্টার, আপনার চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়া আমরা একসাথে জার্নি করছি, খাবার খাচ্ছি, এতে আমার নামে কি সম্পর্ক? তখন আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, নাম বলতে হবে না। এটা তো বলেন যে মেয়েটা আপনার কি হয়? ফ্রেন্ড বুঝি? একটু ভেবে, ফ্রেন্ড আবার রিলেটিভ দুইটাই। আসলে এই হচ্ছে একই সাথে আমার বান্ধবী প্লাস আমার বোনের ননদ। মেয়েটি খুব ভালো আর আমার বেস্ট ফ্রেন্ড। তাই? ভালো তো। আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো হয়ে যাচ্ছে, তা আপনারটা কবে হচ্ছে শুনি? পাত্র বুঝি ঠিক করা আছে? তাতে আপনার কি শুনি? আসলেই ছেলেদের সাথে একটু হেসে কথা বললে, একটু লাই দিলেই ওরা মাথায় উঠে বসতে চায়। যেমন আপনি। যেই না আপনার সাথে একটু ভালোভাবে কথা বলছি, তেমনি আপনি আমার সাথে ট্রাই মারার চেষ্টা করছেন। আসলে সব ছেলেরাই এক। যা বাবা, কি এমন কথা বললাম আমি, একটু তুই কি করলাম।
তবে আমার কি মনে হচ্ছে জানেন, বিয়ে বাড়িতে আপনাদের সকলের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাই? আচ্ছা, কেন আপনার এমন মনে হলো বলেন তো শুনি। আরে না, এমনিতেই ফান করে বললাম। আচ্ছা, আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? আমারও কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। হতেও পারে, পৃথিবীটা তো গোল। তাছাড়া আপনিও ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি, আমাদের দেখা হওয়াটা মোটেই মিরাকেল কিছু না। তাই? কি জানি, হতেও পারে। হুম। তাছাড়া আপনি তো পরিচিত হতে চান না। আপনি আপনার নামটাও বললেন না। তাই আমি কিভাবে আমার পরিচয় দিই বলেন? তার থেকে ভালো হয় আমরা অপরিচিতই থাকি। এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে। দুজনেই আবার গাড়িতে উঠে আসলাম। মেয়েটি বলল, আপনি চাইলে এবার জানালার ধারের সিটে বসতে পারেন। আমি বললাম, আমার এখানে প্রবলেম হচ্ছে না, আপনি বসে পড়েন। দুজনেই সিটে বসে পড়লাম। আমি আবার মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ড প্লাস রিলেটিভের বিয়ে আর আপনি আর যাচ্ছেন যে? আপনার তো আরো 10 দিন আগে যাওয়া উচিত ছিল। আসলে ভার্সিটিতে কিছু ঝামেলায় পড়ে গেছিলাম, তাই যেতে দেরি হয়ে গেল। ও, আচ্ছা, বুঝলাম। এই নে জুস খান, বলে আমি জুসের বোতলটা মেয়েটির দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটি একটুখানি খেয়ে আবার বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বাকিটুকু খেয়ে নিলাম। তারপর আর কিছুক্ষণ কথা বলে আমি আবার বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। এসএসসি পরীক্ষা দিয়ে সোজা ঢাকায় চলে এসেছি। যখন ঢাকায় পৌঁছাই তখন অনেক রাত। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, বিধায় সারা রাত বাস কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম। সকাল হতেই পাগলের মতো চারিদিকে ছুটাছুটি করছি। এই নতুন জায়গায় কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুধু একটি কাজের খোঁজে এদিক সেদিকে ছুটাছুটি করছি। এভাবে সারাটা দিন অতিক্রম করে চলেছি। সারাদিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক লোককে কাজের কথা জিজ্ঞাসা করলাম, কেউ আমাকে কাজে রাখলো না। একসময় সন্ধ্যা ঘনিয়ে এলো। এই ব্যস্ত ঢাকা শহরে আমি কিছুই চিনি না। এদিকে ক্ষুধার জ্বালায় পেট কামড়াচ্ছে। তাই সন্ধ্যায় একটি ছোট্ট হোটেলে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। খাবার মুখে তুলতেই আমার পিচ্ছি বোনটার কথা মনে পড়ে গেল। নতুন জায়গায় নতুন খাবারে কোন স্বাদ পেলাম না, তবুও খিদার ছুটে খেলাম। বাড়িতে থাকলে আমি না খেলে পিচ্ছি বোনটা খাইয়ে দিত। হোটেল থেকে খেয়ে বের হলাম। রাত ঘনিয়ে আসছে। আমার জন্য এখনো একটা থাকার জায়গা এবং কাঠ কোনোটাই জোগাড় করতে পারিনি। রাত যখন গভীর হচ্ছে তখন একটি টং দোকানের পাশে এসে দাঁড়ালাম। দোকানটাও বন্ধ করে ফেলেছে। তাই সেই দোকানের পাশেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিলাম। বুঝতে পারছি আজকের রাতটা জেগে কাটাতে হবে। ঘুমিয়ে গেলে আমার ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খুব ঘুম পাওয়া সত্ত্বেও রাতটা জেগেই কাটালাম। পরদিন সকাল হতেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির বড় গেটে একটি ছোট্ট সাদা কাগজে লেখা, কাজের লোক আবশ্যক। আমি সেই বাড়ির গেটে গেলাম। ওই বাড়ির দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করলাম, কাজের লোক রাখবে কিনা। দারোয়ান আমাকে ওখানে থাকতে বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই এক মহিলা সহ দারোয়ান ফিরে আসলো। মহিলাটি কাছে আসতেই আমি ওনাকে সালাম দিলাম। মহিলাটি প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করবে? আমি উত্তরে শুধু জি ম্যাডাম বললাম। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কাজ করতে পারবে তো, আর কবে থেকে কাজ করছো? তোমাকে দেখে কিন্তু কাজের ছেলে মনে হচ্ছে না। আমি বললাম, আসলে ম্যাডাম আমি গতকালকেই প্রথম ঢাকায় এসেছি, আগে কখনো কাজ করিনি। তবে আমি আমার সাধ্যমতো আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা পারবো না, সেটা না হয় আপনি একটু শিখিয়ে দিবেন। আমি কখনোই আমার কাজে অবহেলা করব না। আমি ভাবছি যেভাবেই হোক এই কাজটা আমাকে পেতেই হবে। দরকার হলে পায়ে ধরবো, তবুও কাজটা আমার চাই। কাজটি হারানোর ভয়ে আমার চোখে জল চলে আসে। ম্যাডাম আমার দিকে কেমন ভাবে যেন আমার দিকে তাকালেন। হয়তো আমার ছল ছল চোখ দেখে কিছু বোঝার চেষ্টা করছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল কোথায় ছিলে? তোমার কি থাকার মতো জায়গা আছে? আমি না বলাতে উনি দারোয়ানকে একটি রুমের কথা বলে আমাকে ওখানে নিয়ে যেতে বললেন। আমাকে দারোয়ানের সাথে যেতে বললেন আর বললেন, মন দিয়ে কাজ করতে হবে কিন্তু। কাজে কোন ফাঁকি দেওয়া চলবে না। আমার কাজ জোগাড় হয়ে গেছে জানতে পেরে আমি ওখানেই ওনাকে সালাম দিলাম। তারপর দারোয়ানের সাথে বাসার ভেতরে চলে গেলাম। দারোয়ান আমাকে একটি রুমে দিয়ে আবার গেটে চলে গেলেন। রুমটা মোটামুটি বড়ই। সেখানে একটি বিছানা করা ছিল।
আমি বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। দরজায় টোকা পড়তেই ধরফাড়িয়ে উঠলাম। দেখি দরজায় ম্যাডাম দাঁড়িয়ে আছেন। আমি উঠে বসতেই ম্যাডাম আমার রুমে আসলেন। বললেন, মনে হয় তুমি অনেক ক্লান্ত, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। আমি বললাম, জি ম্যাডাম, 2 রাত 2 দিন পর্যন্ত ঘুমাইনি। এক রাতে বাস কাউন্টার আর এক রাত টং দোকানের পাশে বসে কাটাইছি। তাই ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারিনি। ম্যাডাম আমাকে আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কে কে আছে আমার পরিবারে। আমি বললাম। তারপর আমার লেখাপড়া জানতে চাইলেন। আমি বললাম আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম। উনি কেমন যেন রহস্যময় ভাবে আমার দিকে তাকালেন। হয়তো বা ভাবছেন আমি মিথ্যা বলছি। তিনি আবার আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি সত্যি এসএসসি দিয়েছো এবার? আমি বললাম, জি ম্যাডাম। তিনি বললেন, আচ্ছা বলো তো তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে? আমি বললাম, ম্যাডাম পরশু আমার লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আর আমি পরীক্ষা দিয়ে ওই দিক দিয়ে সোজা ঢাকায় চলে এসেছি, বাড়িতেও যাইনি। আমি ব্যাগ থেকে আমার অ্যাডমিট কার্ডটা বের করে ওনার হাতে দিলাম। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? তোমার বাড়ির লোকজন তো মনে হয় এতক্ষণ তোমায় অনেক খুঁজছে, চিন্তা করছে তোমার জন্য। আসলে ম্যাডাম একজন ছাড়া কেউ হয়তো এখনো জানতেই পারেনি যে আমি আর বাসায় নাই। আচ্ছা তুমি যে চলে এসেছো, তোমার খারাপ লাগছে না? সত্যি কথা বলতে ম্যাডাম, আমার পিচ্ছি বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে। জানি সে আমার জন্য আমার রুমে বসে অনেক কান্না করছে, তবে সেটা সে আর কাউকে বুঝতে দেবে না। খুব ছোট্ট আমার পিচ্ছি, কিন্তু সব বুঝে। আর আমার কথার অবাধ্য সে কখনো হবে না। আচ্ছা তুমি যে বললে তোমার আসার খবর কেউ জানতে পারবে না, আর তোমাকে খুঁজবে না, কেন? আসলে আমি আমার পরিবারে আগাছার মতো ছিলাম, তাই আমি চলে এসে আমার বাড়িটাকে একটু আগাছা মুক্ত করলাম। আপনি বলছেন আমার বাড়ির লোক আমাকে খুঁজবে? সেটা কেউ কখনো করবে না, কারণ একই বাড়িতে আছি, অথচ 10 দিন থেকে আমার কেউ কোন খবর নেয়নি। আমার বাবা মাও না, শুধু আমার পিচ্ছি ছাড়া। বোন আমাকে অনেক ভালোবাসে তো, তাই। ও আচ্ছা, আজ তাহলে তুমি রেস্ট নাও, কাল থেকে মন দিয়ে কাজ করিও, কেমন? জি, আচ্ছা ম্যাডাম। কথাটা বলে ম্যাডাম আমার রুম থেকে চলে গেল। রাত্রিবেলা বোনের কথা খুব মনে পড়ছিল। জানিন পিচ্ছিটা কেমন আছে, কি করছে, না আবার এখনো কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যাডাম খাওয়ার জন্য ডাক দিলেন। খাওয়ার পর আমার ডায়েরিতে কিছু অনুভূতি লিখে রাখলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল হতে আমার কাজ শুরু হলো। বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া, ফুল গাছে জল দেওয়া আর ফরমাইজ হাঁটাই আমার কাজ। আমি আমার সব কাজ খুব মনোযোগ দিয়ে করি। কাজের তেমন একটা চাপ থাকে না, প্রতিদিনই একই কাজ করতে হয়। ম্যাডাম অবশ্য মাঝে মাঝে বাইরে পাঠিয়ে দেন কাজ করে নিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে তিনি খুব ভালোভাবে বুঝিয়ে দেন কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে। আসলে ম্যাডাম অনেক ভালো ছিলেন। আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন আমার সবাই ছিল, কিন্তু সবাই আমার আপন হয়েও আপন ছিল না, শুধু পিচ্ছি ছাড়া। পিচ্ছি ছাড়া কথা বলার মতো আর কেউ ছিল না আমার। আর এখানে আমার সবাই পর, সবাই অপরিচিত, তবুও এখানে আমি অবহেলিত না। আমি বাসার সব কাজ খুব ভালোভাবে করতাম, তাই খুব তাড়াতাড়ি সবার কাছে ভালো বলেই পরিচিত হলাম। ম্যাডাম মাঝে মাঝে এসে আমার সাথে গল্প করত। উনি কখনো কখনো এমন আচরণ করতো মনে হতো আমি ওনার পরিবারেরই একজন। আমি সবসময় ওনাকে ম্যাডাম বলেই ডাকতাম। একদিন তিনি আমার সাথে গল্প করছিলেন, হঠাৎ তিনি আমাকে ম্যাডাম বলে ডাকতে মানা করে দিলেন। উনি বললেন, যেহেতু তোমার এখানে আপন কেউ নাই, তাই তুমি আমাকে আন্টি বলে ডাকবা। তারপর থেকেই আমি ওনাকে আন্টি আর ওনার স্বামীকে আঙ্কেল বলেই ডাকি। এভাবে খুব সুন্দরভাবেই আমার দিন কাটতে লাগলো। তবে একটা দিনও আমি আমার পিচ্ছিকে ভুলতে পারিনি। প্রতিদিনই তার জন্য আমার যে অনুভূতি হতো তার সবটুকুই আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। মাঝে মাঝে তো ওর ছবিগুলো দেখে কেঁদে দিতাম। এভাবে 2.5 মাস হয়ে গেল আমি এই বাসায় আছি। আমার কাজ আর সততা দেখে আন্টি এবং আঙ্কেল খুব খুশি। যখন আমি এখানে আসি তখন আমার কাজের বেতন নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এই 2.5 মাসে আন্টি আমার বেতন নিয়ে আলোচনাই করেননি। আমারও তেমন টাকার দরকার পড়েনি, তাই আমিও করিনি। তবে প্রতি সপ্তাহে আমার হাত খরচের জন্য আন্টি আমায় কিছু টাকা দিতেন। সেখান থেকেই কিছু টাকা খরচ করতাম, কিছু রেখে দিতাম। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে।
আমি আমার বাসার পাশের কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট নিলাম। আমার রেজাল্ট দেখে খুশিতে আমার চোখে পানি এসে গেল। কারণ যে রেজাল্ট হয়েছে তার থেকে আর ভালো রেজাল্ট যে নেই। কম্পিউটারের দোকানদারও আমাকে কংগ্রেচুলেশন জানালো। তারপর রেজাল্ট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আন্টি আমার রুমে বসে আছে। প্রায় 3 ঘন্টার মতো বাইরে ছিলাম, তাই আন্টি একটু বকা দিল। কিন্তু তার এই বকাতে রাগ করা যায় না, কারণ এই বকা হলো আবেগের বকা। তাতে মিশে আছে হারিয়ে ফেলার ভয়। তারপর আন্টি আমার মুখের দিকে তাকালেন। আমার ছল ছল চোখ দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আমি একটু বকা দিলাম, তাতে তোমার কাঁদতে হবে? আমি বললাম, না আন্টি, কিছু হয়নি, এমনিতেই বোনটার কথা আর খুব মনে পড়ছে। তিনি বললেন, আচ্ছা কিছু হয়নি তো তোমার রোলটা দাও। আর তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, জানো তো? কতক্ষণ থেকে তোমার রোল নেওয়ার জন্য এখানে বসে আছি আর তুমি নেই। তখন আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কয়েক ফোঁটা লোনা পানি আমার গাল বেয়ে গড়িয়ে পড়ল। আমার বাবা মাও আমার পরীক্ষার সময় মায়ের আমার পরীক্ষা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিল না। আমার একটু কেয়ার নেয়নি। আর ইনি আমার কেউ নন, অথচ আমার রোল নেওয়ার জন্য নাকি অনেকক্ষণ থেকে এখানে এসে বসে আছেন। তখন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগালাম। আর কাঁপা কাঁপা হাতে আমার রেজাল্টটা আন্টির দিকে বাড়িয়ে দিলাম। আন্টি আমার হাত থেকে কাগজটা নিলেন। দেখতে পেলেন এটা আমার রেজাল্ট। তিনি ভালো করে আমার রেজাল্টটি দেখলেন। তারপর তিনি অবাকভাবে আমার দিকে তাকালেন। আমি এখনো কাঁদছি। তিনি আমার চোখে পানি দেখে ধরা গলায় বললেন, আরে বোকা ছেলে, কাঁদছিস কেন? চোখের পানি মুছে ফেল। আর দাঁড়া, আমি আসি বলেই চলে গেলেন। তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন। ফিরে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন, যা মিষ্টি নিয়ে আয়। আমি দেখলাম আমার রেজাল্ট দেখে আন্টিও অনেক খুশি হয়েছে। খুশিতে ওনারও চোখ ছল ছল করছে। আমি টাকা নিয়ে দোকানে মিষ্টি আনতে গেলাম। মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বাসায় চলে এলাম। এসে মিষ্টির প্যাকেটটা আন্টির হাতে দিলাম। উনি প্যাকেট থেকে একটি মিষ্টি বের করে আমার মুখের সামনে ধরলেন। আমি হাত দিয়ে মিষ্টিটা নিতে যেতে উনি বললেন, একদম না, আমি তোকে মিষ্টি খাইয়ে দিব। আবার আমার চোখে পানি এসে গেল। পিচ্ছির কথা মনে পড়ে গেল। অনেকদিন হয়ে গেল ওর ওই ছোট্ট হাত দিয়ে আমাকে খাইয়ে দেয় না। আজ থাকলে আমাকেও খাইয়ে দিত, আমিও খাইয়ে দিতাম। চোখের পানি দিয়ে আমার গাল ভিজে যাচ্ছে। সেই পিচ্ছি শেষবারের মতো খাইয়ে দিচ্ছিল। ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি মিষ্টিটা আন্টিকে সালাম করে ওনার কাছে দোয়া চেয়ে নিলাম। রাত হয়ে গেছে, আর বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। পুরনো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে আসে। আচ্ছা, ওরা কি একবারও আমার কথা মনে করেছে? যদি একদিনও আমার খোঁজ নিয়ে থাকে, তাহলে অবশ্যই পিচ্ছি ওদেরকে আমার দেওয়া চিঠিটা দিয়ে দিয়েছে। কারণ ওকে তো তাই করতে বলেছিলাম। যে চিঠিতে লেখা ছিল আমার মনের কিছু অব্যক্ত কথা। কথাগুলো ছিল এমন, প্রিয় বাবা ও মা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। জানি তোমরা যেদিন এই চিঠি পাবে সেদিন আমি কোথায় আছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আচ্ছা বাবা ও মা, তোমরা বলো তো আমি ঠিক কবে থেকে বাড়ি ছেড়ে চলে গেছি? জানি বলতে পারবে না। যেদিন আমি চলে এসেছি তার আগের রাতে চুপি চুপি আমি তোমাদের রুমে গেছিলাম, শুধু তোমাদেরকে শেষবারের মতো দেখতে। সেই রাতেই তোমাদের রুমে যে বড় ক্যালেন্ডারটা আছে ওইটাতে সেদিনের তারিখটাতে একটা গোল দাগ দিয়ে এসেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের এত সুন্দর ক্যালেন্ডারটা দাগ দিয়ে নষ্ট করার জন্য। যদিও খুব ছোট করে দাগ করেছি, বড় করে দিলে তো আবার তোমরা রাগারাগি করবে, তখন আবার আমার জন্য আমার বোনটাকেও কথা শুনতে হবে। আচ্ছা মা, তোমাদের কি একটিবারও আমার কথা মনে পড়ে না? আমি জানি না বোন কতদিন পর তোমাদেরকে এই চিঠিটা দিতে পারবে। আসলে আমি তো ছিলাম তোমাদের পরিবারের এক উটকো ঝামেলা, তাই না মা? তাই তো আমি চলে গিয়ে তোমাদের সেই ঝামেলা থেকে মুক্তি দিলাম। সত্যি বলছি মা, আমি খুব ত্যক্ত ও বিরক্ত। আমাকে তোমাদের এই অবহেলা করা, বকাঝকা, মারধর করা, আমাকে কথায় কথায় মরতে বলা, এগুলো আর আমার একদমই সহ্য হতো না মা। জানো মা, তোমাদের আমার সাথে এমন আচরণ করাই আমি খুবই কষ্ট পেতাম। ঘরে বসে দিন রাত কাঁদতাম আমি। কান্নায় যখন আমি ভেঙে পড়তাম তখনই একজন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। খুব শান্তি পেতাম মা তখন। আমি ভাবতাম, মা তুমি এসেছো, তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে আমায় আদর করে দিচ্ছ। সুখে বুকটা ভরে যেত মা। কিন্তু জানো মা, যখনই আমি আমার মাথা তুলে পেছনে তাকাতাম, তোমাকে আমি কখনোই দেখতে পাইনি।
আমি দেখতাম আমার পিচ্ছি বোন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানো মা, তখন আমরা দুই ভাই বোন মিলে দরজা জানালা লাগিয়ে দিয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্না করতাম। তখন মনটা অনেকটা হালকা হতো। জানো মা, এভাবেই আমি আমার পিচ্ছি বোনটাকে কখন যে তোমার জায়গাটি দিয়ে দিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। সেই একমাত্র ছিল যে একসাথে আমার মা বাবা ভাই বোন সব। জানো মা, এরকম একটা বোন থাকলে আর কারো দরকার হয় না, এমনকি বাবা মারও না। জানো, তখনই খুব খারাপ লাগতো যখন আমার জন্য তোমরা আমার বোনটাকেও খুব বকতে। তখন আমি খুব কষ্ট পেতাম। ও তো খুবই ছোট, তোমাদের কি ওকে না বকলে হয় না? তোমরা যেদিন আমার জন্য বোনকে খুব বকতে সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মরে যাব। তোমাদের কথায় কথায় মরতে বলাটাকে সত্যি করে দিব। জানো মা, আমি একদিন মরতে গিয়েছিলাম, কিন্তু মরতে পারিনি। জানো মা, কেন মরতে পারিনি? যখনই আমি রশিটাতে ঝুলে চেয়ারটা সরাই দিতে যাব তখনই একটি মুখ আমার মনে জল করে ভেসে উঠল। জানো সেটা কার মুখ? সেটা তোমার মুখ না মা, সেটা আমার বোন মায়ের মুখ। মনে হচ্ছিল এই বুঝি দৌড়ে এসে বলতেছে, দাদা ভাই চকলেট দে, দাদা আর ভাত খাইয়ে দে। এভাবেই এর মরা হয়ে ওঠেনি। তবে আজ থেকে তোমরা আমাকে মৃত ভাবতে পারো। আমি তোমাদের কাছে আর কোনো দাবি নিয়ে আসবো না। শুধু আমার বোন, আমার পিচ্ছির বেলায় তোমরা কোন কিছু বলিও না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার পিচ্ছিকে তোমরা কষ্ট দিও না, আমার মতো তাকে অবহেলা করিও না। সে তো শুধু আমার বোন না মা, সে তো তোমাদেরও মেয়ে। শুধু শুধু আমার জন্য কেন তাকে কষ্ট দাও? আমি চলে যাচ্ছি মা, শুধু আমার বোনটাকে একটু ভালো রেখো, সুখে রেখো। আর ওর একটু ভালো করে যত্ন নিও। আমি আর কিছু লিখতে পারছি না মা, লিখতে গেলেই হাতটা কেঁপে কেঁপে উঠতেছে। আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। ইতি। তোমাদের আগাছা, দীপ। বোনটার জন্য খুব খারাপ লাগছিল। কেন জানি মনে হচ্ছিল সেও আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তখন ভাবলাম আমাকে আমার বোনের জন্য কিছু করা দরকার। সেদিন থেকে একটু একটু করে টাকা জমাতে শুরু করলাম। এরপর আরো কিছুদিন কেটে গেল। আমি একদিন আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার শহরে আমার স্কুলে আসলাম আমার মার্কশিট নিতে। সেখানে এসে আমার এক বন্ধুর দেখা পেলাম। সেও একই কাজে আসছে। আমি যে এখানে আসছি সেটা যেন কাউকেই না বলে তার জন্য ওর কাছে অনুরোধ করলাম। আর আমার পিচ্ছির খবর রাখতে বললাম। ওকে আমার বাসার ফোন নাম্বারটা দিয়ে আমি আমার কাজ শেষ করে সেদিনই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে পাশে একটা কলেজে ভর্তি হলাম। এভাবে বাসার কাজ করেই আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে রাখলাম। কাজ করে আবার পড়ালেখা করা অনেক কষ্টের, তবুও সেই কষ্টটাই আমি করতাম। সারাদিন কাজ করতাম আর অনেক রাত পর্যন্ত বই পড়তাম। মাঝে মাঝে আমার পিচ্ছির কথা খুব মনে পড়তো। ওর জন্য অনেক খারাপ লাগতো। তাই প্রতিদিনই ওকে নিয়ে কিছু না কিছু ডায়েরিতে লিখে রাখতাম। একদিনের জন্য আমি ওকে ভুলতে পারি না, আর ওকে ভুলে থাকতে চাই না। এভাবেই দিন অতিবাহিত হচ্ছে। আমি কলেজে যাওয়ার খুব কম সুযোগ পেতাম। গেলে সাদামাটা ভাবে যেতাম। আর আমার তেমন ভালো কোন পোশাকও ছিল না যে হিরো মার্কা স্টাইল নিয়ে কলেজে যাব। আমি এখানে পড়াশ্রিত, তাই আমার ফ্যাশন শোভা পায় না। তাছাড়া আমি তো একটি সাধারণ ব্যাজের ছেলে। কখনো হয়তো ভুলে একটু ময়লা কাপড় পরেই কলেজে চলে যাই। তাই কলেজে কেউ আমার সাথে মিশতে চায় না। আমিও চেষ্টা করি। কলেজের বন্ধু বান্ধবীরা আমাকে গাইয়া খ্যাত বলে। আমি কিছু মনে করি না। ঢাকা শহরে সবাই স্মার্ট। কলেজের ছেলে মেয়েরা তো আরো, শুধু আমি ছাড়া। কারণ আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়। একদিন আমি ক্লাস শেষ করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। তখন আমার পাশে একটি রিকশার এক চাকা গর্তে পড়ে। রিকশা থেকে একটি মেয়ে পড়ে যাচ্ছিল। মেয়েটি লাফ দিয়ে রিকশা থেকে নামলো, কিন্তু শরীরের ভার কন্ট্রোল করতে না পেরে ট্রেনে পড়ে যাচ্ছিল। তাই আমি হাত বাড়িয়ে মেয়েটির একটি হাত ধরে ফেললাম। ওকে টেনে আনলাম সেফ জায়গায়। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমারই ক্লাসমেট। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসস করে একটা চড় বসিয়ে দিল। মেয়েটি বলছে, তুই আমার হাত ধরলি কেন? আপনি ড্রেনে পড়ে যাচ্ছিলেন, তাই আপনার হাতটা ধরেছিলাম। তুই আমার হাত ধরার চেয়ে আমি ড্রেনে পড়ে গেলে বেশি খুশি হতাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার?
এই কথা বলে মেয়েটি আমার গালে আরো কয়েকটা ঠাস ঠাস করে দিয়ে চলে গেল। আমি মুখ ভার করে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখনই একটি লোক এই ছেলে বলে কাকে যেন ডাকছে। আমি মাথা উঁচু করে ওনার দিকে তাকাতে উনি আমার ইশারা করে ওনার ওখানে যেতে বলছেন। আমি ভয় পেয়ে গেলাম। এইমাত্র একটা মেয়ের হাতে চড় খেয়েছি, ইনি এখানেই ছিলেন। নিশ্চয় দেখেছেন। আর ভাবছেন আমি মনে হয় খারাপ কিছু করেছি তাই মেয়েটি মেরেছে। এখন ইনি আবার ডেকে হয়তো আমাকে মারবে। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। লোকটি আবার আমাকে ডাকলো। আমি ভয়ে ভয়ে লোকটির দিকে যেতে লাগলাম। তিনি আমার একটা হাত ধরলেন, ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। লোকটি বলল, দেখে তো সাদাসিধে শান্ত ছেলে মনে হচ্ছে, তা মেয়েটার হাত ধরতে গেছিলি কেন? ও পড়ছে পড়ুক, ড্রেনে চুবানি খাক, তাতে তোমার কি? শোন, এই শহরে কেউ কারো নয়, তাই পরবর্তীতে নিজে থেকে কারো উপকার করতে যাবা না। তোমার ভয় নেই, আমি সব দেখেছি, তোমার কোন দোষ ছিল না। বলেই লোকটি আমায় বিদায় দিল। আমি বাড়ি চলে এলাম। কিছুদিন পর কলেজের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হলো। আমার পিচ্ছির ইচ্ছা আমি ডাক্তার হব, তাই সায়েন্স নিয়েই পড়ছি। যখন আমাদের প্রথম বর্ষের রেজাল্ট দিল তখন পুরো কলেজে পিনপতন নীরবতা, পেন ড্রপ সাইলেন্ট। আসলে কি এমন হয়েছিল যার জন্য এই নীরবতা? হ্যাঁ, অবশ্যই অস্বাভাবিক কিছুই হয়েছিল। আমাদের কলেজের এত স্মার্ট, এত মেধাবী স্টুডেন্টের মধ্যে সায়েন্স ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল গাইয়া, আনস্মার্ট, এত মার্কা ছেলেটি। সেও আবার অন্যের চেয়ে অনেক মার্কস বেশি পেয়ে। যেদিন কলেজে রেজাল্ট দেয় সেদিন কলেজে রেজাল্ট নিতে গিয়েছিলাম, তারপর 3 দিন কলেজে যাইনি। এত কাজ করে রেগুলার কলেজে যাওয়া অসম্ভব। তাই কলেজে না গেলেও বাসার কাজ করে গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তারপরের দিন যেদিন কলেজে গেলাম গিয়ে দেখি পুরো দৃশ্যপট পাল্টে গেছে। যেখানে আমি কলেজে ঢুকতেই সবাই আমাকে টিচ করতো, আমাকে দেখলেই অন্য স্টুডেন্টরা বলতো, দেখ গর্ত থেকে উঠে এসেছে। কেউ বলতো, দেখো সবাই মিস্টার খ্যাত কলেজে ঢুকলো। ক্লাসরুমে ঢোকার সময় কেউ কেউ বলতো, আরে খ্যাত সাহেব এসেছে, ওকে বসতে দে। আমি ওদের এমন সব কথা শুনে নির্বিকার থাকতাম। ক্লাসে ঢুকে যে বেঞ্চায় কেউ বসে না সেই বেঞ্চাতে বসতাম, আর নীরবে ক্লাস করে যেতাম। কারণ একবার ক্লাসে ঢুকে দেখি কোন বেঞ্চ খালি নেই, আমি গিয়ে আমার এক ক্লাসমেটের পাশে বসে যাই। তখন সাথে সাথে ছেলেটি আমাকে বলে, ওই খ্যাত বসার আর জায়গা পাইলি না, আমার কাছে ঢুকে বসতে হলো। এরকম আরো কয়েকটা অকথ্য ভাষা ব্যবহার করে ছেলেটি আমাকে ওই বেঞ্চে রেখে বাকি ফ্রেন্ডদের নিয়ে উঠে চলে গেল। তারপর থেকে আর কারো কাছে কোনোদিন বসিনি। আমিও দেখেছি ক্লাসের শেষের দিকে কোনো একটা বেঞ্চ ফাঁকা পড়ে থাকে, আমি সেই বেঞ্চেই বসতাম। কিন্তু আজ কলেজে ঢোকার সময় কোনো আওয়াজ পেলাম না। কেউ আমাকে নিয়ে কিছুই বলল না। ক্লাসে ঢুকলাম, কেউ কোন কথা বলছে না। সবাই শুধু মাঝে মাঝে আমার দিকেই আর চোখে আমাকে দেখছে। 1 বছর হয়ে গেছে এই কলেজে, শুরুর প্রথম দিকে কয়েকজন ছাড়া কারোর সাথে কোনোদিন কথা বলিনি। কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করিনি। এত কাজের চাপে ক্লাসের পর কোথাও দাঁড়ানোর সময় পর্যন্ত ছিল না। কলেজে এখন সবার টপিক আমাকে নিয়ে। আমার রেজাল্ট ওরা মেনে নিতে পারেনি। একদিন কলেজে ঢুকেছি, শুধু দেখি সেদিনের রিক্সা থেকে যে মেয়েটি পড়ে যাচ্ছিল সেই মেয়েটি আমাকে ডাকছে আর আমার দিকেই আসে। আমি ভাবছি আজও বুঝি আমাকে কোন কিছু বলে ঝাড়ি মারবে, কিন্তু আমি তো কিছুই করিনি, তাই দাঁড়ালাম। দেখি আর কি বলে। কিন্তু যা ভাবছিলাম তা হলো না। মেয়েটি এসে বলল, সরি। কেন? আসলে আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি এরকম ব্যবহারে অভ্যস্ত। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। বলেই হাত বাড়িয়ে দিল। আমি বললাম, দেখেন, আমি একটা খ্যাত মার্কা ছেলে, হঠাৎ আমার সাথে ফ্রেন্ডশিপ করাটা আপনার ঠিক হবে না। আপনি অনেক সুন্দর আর স্মার্ট। আমি একজন আনস্মার্ট গরিব ছেলে। আর জানেন তো, আমার এই হাত ড্রেনের ময়লা থেকে অপরিষ্কার। তাই আমার হাতের সাথে আপনার হাতে ছোঁয়া লাগলে আপনার হাতটা অপরিষ্কার হয়ে যাবে। হয়তোবা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাই আমার সাথে ফ্রেন্ডশিপ না করাই ভালো। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দেননি? বললাম তো আমি কিছু মনে করিনি। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করছো না কেন? এমনিতেই আমার কোন ফ্রেন্ডের দরকার নেই তাই। কেন? দেখেন, আমি একটি বাড়িতে কাজ করি। সেখানে থেকেই কাজের ফাঁকে এখানে লেখাপড়া করছি।
আমি এমনিতেই কাজের চাপে পড়ার সময় পাই না, তাই কলেজে নিয়মিত আসতে পারি না। আর ফ্রেন্ডশিপ করে আপনার সাথে সময় নষ্ট করে আমার পড়ার সময় কমিয়ে ফেলতে চাই না। তাই প্লিজ আমাকে ক্ষমা করবেন। বলেই চলে আসলাম। এতক্ষণ অনেকেই আমাদের দেখছিল। আমি ক্লাসে এসে শেষের দিকের বেঞ্চে বসলাম। মেয়েটিও দেখি আমার পিছে পিছে আমার বেঞ্চে এসে বসলো। আমি ওর থেকে অনেকটা দূরত্ব রেখে বসলাম। এভাবেই ক্লাস করে বাসায় চলে এলাম। এরপর থেকে মেয়েটি প্রতিদিনই আমার সাথে কথা বলতে চাইতো, আমি আর ওর ডাকে সাড়া দিই না। কিন্তু প্রতিদিনই একই বেঞ্চে বসে ক্লাস করি। আমাকে এখন আর কেউ খেতো বলে না। আমি সরাসরি কলেজে এসে ক্লাস করি আর সোজা বাড়ি চলে যাই। আন্টি আমার লেখাপড়ার প্রতি টান দেখে আমাকে এই সময় কাজ করতে দিতেন না। একদিন ক্লাস শেষ করে স্যারের সাথে দেখা করে বাড়ি যাচ্ছি। স্যারের সাথে দেখা করায় একটু দেরি হয়ে গেছে। আমি একটি রুমের পাশে আসতেই শুনতে পেলাম কেউ একজন বলছে, দেখিস আমি ওই ছেলেকে নাকের জলে চোখের জলে করব। ওকে এমন চেকা দিব যে সারা জীবন ভুলতে পারবে না। কাল কলেজে কি হয় দেখবি। আমি কলেজের গেটে আসলাম মাত্র দেখি একটা বাচ্চা মেয়ে একটি কাগজ নিয়ে আমার দিকে দৌড়ে আসতেছে। বাচ্চাটি বলল, এক আপু আপনাকে এটা দিতে বলল। আমি কাগজটা নিতেই দেখি একটি মেয়ে সিএনজিতে উঠে চলে গেল। আমি বাসার পথে হাঁটতে হাঁটতে কাগজটি খুললাম। সেখানে লেখা ছিল, ভাইয়া কাল আপনাকে কেউ প্রপোজ করবে, আপনি সেটা ভুলে অ্যাকসেপ্ট করবেন না। মেয়েটি আপনাকে ভালোবাসে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য করবে, যাতে আপনি পরবর্তীতে খারাপ রেজাল্ট করেন। মেয়েটা শুধু আপনাকে ফাঁসানোর জন্যই আপনাকে প্রপোজ করবে। আমি কাগজটি বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। পরের দিনটাই হলো, আমার সাথে যে মেয়েটি বেঞ্চে বসতো সেই মেয়েটি এসে সরাসরি আমার হাত ধরে কলেজের একপাশে টেনে নিয়ে গেল। মেয়েটির নাম ছিল বিন্দি। একপাশে নিয়ে গিয়ে বিন্দি বলল, শোন, আমি তোমাকে কিছু বলতে চাই। সে তো জানি। জানি মানে? কিছু বলবেন বলেই তো এখানে টেনে নিয়ে আসলেন। ভালোই তো বোঝ, কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তো? না, এতটা বোঝার ক্ষমতা আমার এখনো হয়নি। দেখো আমি সোজা মেয়ে, তাই সোজা সাপটার কথা বলছি। তো বলেন, কি বলতে চান? আমি তোমাকে পছন্দ করি। ও ও মানে? কিছু না, আপনি আমাকে পছন্দ করেন? কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসো না, তবে এখন থেকে বাসবে। জি না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনি মুখে আমাকে ভালোবাসেন বলতেছেন, কিন্তু আপনার মনে অন্য কিছু আছে। আপনার চোখ সেটাই বলে। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। দেখেন, আমি কোন মায়ের জালে জড়াতে চাই না, তাই আমাকে জোর করবেন না, প্লিজ। তুমি শুধু একটিবার আমাকে ভালোবাসার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। দেখেন, আমি গরিব ঘরের ছেলে, অন্যের বাসায় কাজ করে খাই। আপনি কখনোই আমার সাথে চলতে পারবেন না। তুমি শুধু একবার ভালোবেসে দেখ, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তাই? মাথা নেড়ে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা আজকে বিয়েটা করে ফেলি। তারপর আমি তোমাকে আমি যেখানে থাকি সেখানেই দুজনে থাকবো। কাল থেকে আর কলেজে আসার দরকার নেই, আমরা অন্যের বাসায় কাজ করে খাবো। কি? হ্যাঁ, কেন পারবে না? আপনার হাওয়া বেরিয়ে গেল। আসলে তুমি একটা থার্ড ক্লাস ছেলে, তাই তোমার পরিকল্পনাও থার্ড ক্লাস। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? জানি তো, আপনি এতক্ষণ আমার সাথে নাটক করছিলেন। আমি রাজি হলে এই নাটকটা আর কিছুদিন করতেন, তারপর আমাকে ধোকা দিয়ে আমাকে কাঁদাতেন। আপনি আমার জীবনটা নিয়ে খেলতে চাইছিলেন। আসলে আপনার মতো বেয়াদব মেয়েদের জন্য ছেলেরা নষ্ট হয়ে যায়। ঠাসস, ওই কুত্তার বাচ্চা, তোর মতো একটা রাস্তার ছেলের সাহস কিভাবে হয় আমাকে বেয়াদব বলার? এরকম আরো কিছু অকথ্য ভাষায় গালি দিয়ে আর কয়েকটা মেরে আমার গাল লাল করেও চলে যায়। আমি চুপ করে শুধু তাকিয়ে দেখি, কিছুই বলতে পারি না। সেদিন আমি আর ক্লাস করলাম না। মন খারাপ করে সোজা বাড়িতে চলে এলাম। আজ আমার বোনটির কথা খুব করে মনে পড়ছে। আমাকে কেউ মারলে, আমার মন খারাপ থাকলে ওই বোনটাই তো আমাকে একটু আদর করে দিত। আজ ওইখানে, তাই ওর আদরটাও আমার পাওয়া হলো না। এরপর থেকে আর কলেজে তেমন যেতাম না। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। আমার ইন্টারের পরীক্ষা চলে এলো।
পরীক্ষা দিলাম, অনেক ভালো হয়েছে পরীক্ষা। পরীক্ষার পর একদিন কলেজে গিয়ে এক স্যারের সাথে মেডিকেল নিয়ে কথা বললাম। তিনি আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। বোনের কথা খুব মনে পড়ছে। তার অনেক ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। আমি ওর ইচ্ছা পূরণ করতে পারবো না ভেবে অনেক খারাপ লাগছে। কারণ কারো বাসায় কাজ করে মেডিকেলে পড়াটা অসম্ভব। তাছাড়া মেডিকেলে পড়তে অনেক টাকার প্রয়োজন। সেদিন রাতে বোনকে খুব মিস করছিলাম। তাই বোনের জন্য একটা চিঠি লিখলাম। প্রিয় বোন, আশা করি ভালো আছিস। তোকে খুব মিস করছি রে। আজ খুবই তোকে মনে পড়ছে। তোর হাতে কতদিন থেকে খাওয়া হয়নি, আমার মাথায় হাত বুলিয়ে দিসনি। আমি প্রতিদিন সবসময় শুধু তোর কথাই ভাবি। জানিস আমি মাঝে মাঝে তোকে স্বপ্নে দেখি। দেখি তুই আমার কাছেই আছিস। তোর ওই ছোট্ট হাতে আমায় খাইয়ে দিচ্ছিস, ঘুমানোর সময় আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিস। আমার কষ্ট হলে তুই আমাকে জড়িয়ে ধরে কাঁদছিস। আমার কপালে চুমু এঁকে দিচ্ছিস। আমার খুব ইচ্ছে করছে এখনই ছুটে চলে যাই তোর কাছে। তোকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না রে। কেমন করে ভালো লাগবে বল, তুই ছাড়া যে আমার আপন বলতে আর কেউই নাই। তুই আমার মা, বাবা, ভাই, বোন, বন্ধু সব। তুই ছাড়া তো আর কেউ কখনো আমাকে আদর করেনি, তাই মাঝে মাঝে তুই ছেড়ে থাকতে খুব কষ্ট হয় রে। জানি তুইও আমার কথা সবসময় মনে করিস। মাঝে মাঝে আমাকে ভেবে কান্না করিস। শোন, তুই কখনোই কান্না করবি না। জানিস তো তোর কান্না আমি সহ্য করতে পারি না। না হলে কিন্তু আমি এখানেই কান্না করে দিব। দেখ তুই এখন বড় হয়ে গেছিস। এবার তুই ক্লাস 9-এ। জানিস আমার না মেডিকেলে পড়া হবে না। আমি তোর স্বপ্ন পূরণ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিস রে বোন। আমি ডাক্তার হতে পারবো না রে বোন। কিন্তু তুই তো পারিস। তুই ডাক্তার হবি। আমি তোকে ডাক্তার হিসেবে দেখতে চাই রে বোন। আমি বুক ফুলিয়ে বলতে চাই আমার বোন ডাক্তার। দেখ বোন, অন্য সবার থেকে আমার দুনিয়াটা একটু আলাদা। তুই আমার স্বপ্নটা সত্যি করে দে। আর শোন, তোর এই সময় অনেক আবেগ কাজ করবে। তুই একদম ভুল পথে পা দিবি না। নিজের খেয়াল রাখিস। তোর কিছু হলে যে আমি খুবই কষ্ট পাই রে বোন। সর্বদা ভালো থাকিস তুই। ইতি, তোর হতভাগা দাদা ভাই দীপ। কিছুদিনের মধ্যে আমার ইন্টারের রেজাল্ট হলো। এবারও রেজাল্ট ভালোই হয়েছে। আমি একটি পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম আর সেখানেই ভর্তি হলাম। শুরু হলো আমার ভার্সিটি লাইফ। সবাই অনেক ভালো ভালো পোশাক পরে ভার্সিটি আসে, আমি আমার মতো করেই ভার্সিটি যাই। আন্টি অনেক আগে থেকেই আমাকে প্রতি মাসেই আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন অযথা যাতে টাকা খরচা করে না ফেলি, তাই তিনি তখন আমাকে টাকা দিতেন না। কিন্তু আসার 5 মাস পর থেকেই তিনি আমাকে আমার বেতনের টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন তোমার বেতনের অনেক টাকা আমার কাছে জমা হয়েছে, এখনই তোমাকে দিয়ে দেই, না হলে একবার যদি খরচা করে ফেলি তখন আবার আমি সমস্যায় পড়ে যাব। একবারই 5 মাসের বেতনের টাকা দিয়েছিলেন আন্টি। তখনই আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে সেখানেই টাকা জমাই। আমার পিচ্ছি বড় হচ্ছে, তার জন্য তো কিছু করা দরকার, তাই তার ভবিষ্যতের কথা ভেবে নিজে কষ্ট করে ওর জন্য টাকা জমাই। আমি ভার্সিটিও যেতাম, আবার বাসার কাজও মনোযোগ দিয়ে করতাম। এভাবেই আমার দিন পার হচ্ছিল। হঠাৎ একদিন আন্টি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে 4 দিন থাকার পর ওনাকে রিলিজ করে দেন। আন্টির উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওখানে ওনাদের ছেলে মেয়ে দুজনেই থাকেন। পড়াশোনা শেষ করে ওনাদের ছেলে মেয়ে দুজনেই ওখানে সেটেল হয়েছেন। আমি তাদেরকে কখনো দেখিনি। আর ওরা আমি আসার পর একবারও দেশে আসেনি। তাই আন্টিকে ওখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওনারা ওখানে 6 মাসের মতো থাকবেন। তাই এই বাড়িতে থাকার জন্য আঙ্কেল ওনার ভাই এবং ভাইয়ের বউকে আসতে বললেন। ওনারা কয়েকদিনের মধ্যেই চলে এলেন। 1 মাসের মধ্যে ওনাদের লন্ডন যাওয়ার সবকিছু কমপ্লিট হয়ে গেল। যাওয়ার আগে আন্টি আমাকে সাবধানে থাকতে বললেন আর দিয়ে গেলেন এক্সট্রা কিছু টাকা। তিনি বললেন আসলে অনেকদিন তো থাকবো না, দরকার পড়লে কার কাছে চাইবি, তাই এই টাকাটা রেখে দে। আসলেই আঙ্কেল আন্টি অনেক ভালো ছিলেন। যখন ওনারা চলে যাচ্ছিলেন তখন কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেল। চোখ পানিতে ছলছল করছে। আন্টি আমার দিকে তাকালেন, দেখতে পেলেন আমার চোখ পানিতে ছলছল করছে। উনি বললেন আরে পাগল, কাঁদছিস কেন? মাত্র তো 6টা মাস।
হয়তো তারও আগে চলে আসতে পারি। ভালোভাবে থাকিস কেমন? আমি বললাম, ঠিক আছে আন্টি। ওনারা লন্ডনে চলে গেলেন। তার কিছুদিন পরেই আমার লাইফ আবার পাল্টাতে শুরু করলো। নতুন যে আঙ্কেল আন্টি আর ওনার ছেলে মেয়েরা এসেছেন, ওনারা আমাকে কিছুতেই সহ্য করতে পারে না। প্রথম প্রথম এমন করতো না। যখন জানতে পারলো আমি কাজের ছেলে হয়ে এই বাসা থেকেই লেখাপড়া করি, তখন থেকেই শুরু হলো নির্যাতন। তারা আমাকে কোন সময় ফাঁকা রাখতো না, সব সময় কাজে লাগিয়ে রাখতো। তারা কিছুতেই চান না যে আমি একজন কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। একদিন আঙ্কেল কোথা থেকে যেন আসে, এসেই আমাকে গাড়ি ধুইতে বলে। তখন আমি ঘর মুছছিলাম, তাই গাড়ি ধুইয়ে দিতে একটু দেরি হচ্ছিল। তখন আঙ্কেল আমার কাছে এসে আমাকে তাস করে একটা চড় মেরে বলে, তোকে একটা কাজ করতে বলছি আর তুই কথা শুনতে পাস না? তখনই কিছু না বলে আমি গাড়ি ধুইয়ে দিতে গেলাম। ঠিক তখনই আন্টি এসে দেখেন যে আমার পুরো ঘর মোছা হয়নি, আর তাতেই আমি গাড়ি ধুয়ে দিচ্ছি। আন্টি আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যাওয়ার সাথে সাথে আমার বাম গাল আর ওনার ডান হাত টাসস। ওকে বললাম, ঘর ভালো করে মুছতে, আর তুই গাড়ি ধুচ্ছিস? তুই তো একটা কাজও ঠিক করে করতে পারিস না। তোকে যে কিভাবে এতদিন কাজে রাখছে কে জানে। আমি তখন কিচ্ছু বলতে পারিনি, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। সন্ধ্যার পর আর কাজ নেই, তাই ফ্রেশ হয়ে একটু পড়তে বসলাম। কিছুক্ষণের মধ্যেই আঙ্কেল ও আন্টির শোরগোল শুনতে পেলাম। কি যেন হারিয়ে গেছে। আমি ওইদিকে কান না দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে সবাই আমার রুমের দরজায় হাজির। তাদের সন্দেহ আমি নাকি আন্টির গলার সোনার চেইন চুরি করেছি, কিন্তু আমি তো জানি আমি চুরি করিনি। তবুও তারা আমাকে জোরাজুরি করতে শুরু করলো। আমাকে চেইনটি ফেরত দিতে বলা হচ্ছে। আমি বারবার বলছি আমি চুরি করিনি। অবশেষে তারা আমার রুম সার্চ করার সিদ্ধান্ত নিল। দুই এক জায়গায় খুঁজে আমার ব্যাগে খুঁজতে লাগলো। আমি তো জানি হাজার খুঁজলেও আমার রুম থেকে চেইন বের হবে না, কারণ আমি তো চুরি করিনি। কিন্তু সবকিছু ভুল প্রমাণ করে আমার ব্যাগ থেকেই সোনার চেইনটি বের হলো। আমি বুঝতে পারলাম না এটা আমার এখানে আসলো কিভাবে। ওনারা চেইন পাওয়ার সাথে সাথে আমাকে মারধর শুরু করলো, আর বলল, তুই আজকে এখান থেকে চলে যাবি। কোন চোরের ঠাঁই আমাদের বাড়িতে হবে না। আমি ওনাদের পা ধরে কাঁদাতে কাঁদাতে বললাম, আমি চুরি করিনি। আমি জানি না চেইনটা আমার এখানে আসলো কিভাবে। প্লিজ আমাকে বের করে দিবে না। কিন্তু ওনারা আমার কোন কথা শুনলো না। আমার ব্যাগে আমার জিনিসপত্রগুলো কোনো রকমে গুঁজে দিয়ে আমাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এক নিমিষেই আমি আবার পথে ছেলে হয়ে গেলাম। আমার মাথায় কিছুই আসছিল না। এত রাতে কোথায় যাব, কি করব? আমি আমার ব্যাগ দুটি কাঁধে নিয়ে একটি ফুটপাতের দোকানের সামনে এসে দাঁড়াই। কিছুই ভেবে পাচ্ছি না এখন কি করব। দোকানটির সামনে বসে আছি অনেকক্ষণ ধরে। ঠিক সেই মুহূর্তে আমার ভার্সিটি ফ্রেন্ড শাওন আমার সামনে এসে দাঁড়ায়। ও এসে জিজ্ঞেস করে, কি রে, এখানে এই ব্যাগ বাটলা নিয়ে কি করিস? কোথাও যাচ্ছিস নাকি? না রে, কোথাও যাব না। আজ আঙ্কেল আন্টি বাসা থেকে বের করে দিচ্ছে। এত রাতে আর কোথায় যাবো, তাই এখানেই থাকবো ভাবছি। কি? অবাক হয়ে, কিন্তু তোকে এভাবে বাড়ি থেকে বের করে দিল কেন? কি করেছিলি? চুরি করেছিলাম বন্ধু, চুরি। কোন চোরকে তো আর বাড়িতে রাখা যায় না, তাই বের করে দিল। কি চুরি করেছিস সেও আবার তুই? জানিস কিভাবে চুরি করতে হয়? ফাজলামি করিস আমার লগে? আসলে ওনারা আমাকে সহ্য করতে পারছিলেন না। ওনারা চান না আমি কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। ওরা সবসময় আমাকে কাজের মধ্যে রাখতো। সেজন্যই তো কিছুদিন ভার্সিটি যেতে পারিনি। তবুও যখন দিনে কাজ করে আর রাতে গভীর রাত করে বই পড়তে লাগলাম, তখন ওরা আর সহ্য করতে পারেনি। তাই আজ চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তুই না বলেছিলি আঙ্কেল আন্টি অনেক ভালো, আর ওনারা চান তুই ভালো করে লেখাপড়া কর, তাহলে হঠাৎ তাদের এমন কি হলো যে এখন তোকে সহ্য করতে পারছে না? আসলে এনারা হলেন আঙ্কেলের ছোট ভাই আর ওনার স্ত্রী। আঙ্কেল আন্টি দুজনেই লন্ডন গেছেন আন্টির চিকিৎসার জন্য। আচ্ছা, তুই কোথায় যাচ্ছিস? তোর হাতেও তো ব্যাগ দেখতে পাচ্ছি। আরে আমি তো সপ্তাহখানেকের জন্য আন্টির বাড়ি সিলেট যাওয়ার জন্য বের হয়েছিলাম। শাওন, আচ্ছা তুই তাহলে যা, তোর মনে হয় দেরি হয়ে যাচ্ছে। আমি, যা মানে, কোথায় যাব? শাওন, কেন, তুই না বললি তোর আন্টির বাড়ি যাবি? আমি,
বাহ বাহ, খুবই ভালো একটা কথা বললি তো তুই। তুই এখানে রাস্তায় পড়ে থাকবি আর আমি দেখিও তোকে রাস্তায় রেখে আন্টির বাড়ি যাবো ছুটি কাটাতে। খুব ভালো কথা তো, শাওন। তো কি করবি তুই? তুইও কি আমার সাথে এই ফুটপাতে রাত পার করবি নাকি? আমি? আচ্ছা তুই একটা কথা বলতো, আমি না তোর একমাত্র বন্ধু। তোর এই অবস্থা আর তুই আমাকে একবারও ফোন করেছিস? আমি যদি না আসতাম তাহলে তো সারা রাত তোকে এখানেই কাটাতে হতো, ফালতু ছেলে কোথাকার। আসলে আমি তোকে আমার জন্য ঝামেলায় ফেলতে চাইনি। কোথাও আবার যদি আমার জন্য নতুন করে ঝামেলায় পড়িস। ঠাসস শালা। আমি গালে হাত দিয়ে বসে আছি, তারপর ও বলতে শুরু করলো, তুই ভাবলি কি করে যে আমি তোকে আমার ঝামেলা মনে করব? আসলে জীবনে কোন বন্ধু বানাস নাই তো, তাই তুই বন্ধুর মানেই বুঝিস না। আচ্ছা বলতো তুই আমাকে কতটা ভালোবাসিস? জানি বলতে পারবি না। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আর জানিস তুই আমাকে যতটা ভালোবাসিস তার থেকে তোকে আমি আরো কতটা বেশি ভালোবাসি। সেটা বোঝার ক্ষমতা তোর নাই। এখন কোন কথা না বলে ব্যাগ নিয়ে আমার সাথে চল, শাওন। আমি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আসলে আমার ভাগ্যটাই এমন। আমি এক জায়গায় আঘাত পাই, লাঞ্ছিত হই, আবার আর এক জায়গায় গিয়ে আদর ভালোবাসা পাই। আমি ব্যাগগুলো নিয়ে ওর সাথে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ যার সাথে কথা হলো এ হচ্ছে আমার ভার্সিটি লাইফের একমাত্র বন্ধু। আমি আমার সাধারণ পোশাক আশাক পরে যেতাম বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না। কিন্তু শাওন কেন জানি আমাকে আপন করে নিল। অনেক বড় ঘরের ছেলে হয়েও আমার মতো একজন অতি সাধারণ ছেলের সাথেও বন্ধুত্ব করেছে। আমি যেমন ওর সাথে ছাড়া আর কারোর সাথে মিশতাম না, তেমনি সেও আমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। তাই আমি তাকে আমার কিছু কথা বলেছিলাম। আমি যে এক বাসায় কাজ করে পড়াশোনা করি এটা জানতো। সিএনজি করে প্রায় আধা ঘন্টা পর আমরা ওর বাসায় এসে পৌঁছাইলাম। এক বিশাল বড় বাড়ি। ও ফিরে আসতেই আন্টি, শাওনের মা, জিজ্ঞাসা করলো, কিরে বাবা, ফিরে আসলি যে? আর ছেলেটিকে? মা, ও অনেক বড় সমস্যায় আছে, তাই ওকে সরাসরি আমাদের বাসায় নিয়ে আসলাম। তা কেউ? ওরই নাম দীপ মা। তোমাকে তো ওর সম্পর্কে বলেছিলাম। আর বলেছিলাম না আমার এক বন্ধু আছে, যে অনেক কষ্ট করে অন্যের বাসায় কাজ করে লেখাপড়া করে। এই সেই বন্ধু। আজ ওকেও এই বাসা থেকে বের করে দিয়েছে। তাই নিয়ে এলাম। তা হঠাৎ বের করে দিল কোন? তারপর শাওন আন্টিকে বিস্তারিত বুঝিয়ে বলল, ও আচ্ছা, তাহলে ওকে রুমে নিয়ে যা। আর তাড়াতাড়ি দুজনেই ফ্রেশ হয়ে খেতে আয়। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, খেতে যেতে হবে। আমরা ফ্রেশ হয়ে খাওয়া করলাম। তারপর আমার রুমে এসে কিছুক্ষণ গল্প করলাম। আমি এরই মধ্যে ওকে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে বললাম। ও বলল, চিন্তা করিস না, আমাদের কোম্পানিতেই জয়েন করিস। ইচ্ছা মতো অফিস করবি, কেউ কিছু বলবে না। আর এখন ঘুমা, এখন তুই অনেক ক্লান্ত, আর রাতও অনেক হয়ে গেছে। বলেই ও আমার রুম থেকে চলে গেল ওর রুমে। আমি আবার একটি নতুন রুম পেলাম, একটি নতুন বাসা, যেখানে একজন আমাকে খুবই ভালোবাসে, বাকিরা কেমন হবে জানি না। আর পিচ্ছির কথা খুব মনে পড়ছে। আমি এখানে কেমন আছি আমি জানি, কিন্তু আমার বোনটা কেমন আছে সেটা খুব জানতে ইচ্ছা করছে। কেন জানি মনে হচ্ছে আমি যেমন পিচ্ছিকে ভেবে কষ্ট পাচ্ছি, সেও ওইদিকে আমার জন্য কষ্ট পাচ্ছে। আজ অনেক ইচ্ছা করছে ওকে একটিবার আমার বুকে জড়িয়ে ধরি। তাই ওকে একটা চিঠি লিখলাম। প্রিয় বোন, তুই কেমন আছিস রে? জানিস আজ আমি একদম ভালো নেই। আজ অনেক কষ্ট পেয়েছি রে। জানিস আর কি হয়েছে? আমি যে আবাসাটায় এতদিন ধরে থাকতাম সেখান থেকে আজ আমাকে তাড়িয়ে দিয়েছে। আর শুধু তাড়িয়েই দেয়নি রে, আমার উপর চাপিয়ে দিয়েছে চুরির অপবাদ। কিন্তু তুই বিশ্বাস কর, আমি কোন চুরি করিনি। এটা আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্র মাত্র। কে যেন ওদের একটা সোনার চেইন আমার ব্যাগে রেখে দিয়েছিল। আমি সেটা বুঝতেই পারিনি। কিন্তু আমার রুম সার্চ করার সময় আমার ব্যাগ থেকেই সোনার চেইনটি বের হলো। এটা আমার ব্যাগে কিভাবে আসলো আমি নিজেও জানি না। যখন আমার ব্যাগ থেকে চেইনটি বের হলো তখন ওরা আমাকে খুব মারধর শুরু করলো। আঙ্কেল কোথা থেকে যেন একটা মোটা বেতের লাঠি নিয়ে আসলো। তারপর সেই লাঠি দিয়ে আমাকে বেধড়ক মার মারলো। কিচ্ছু দেখছিল না, আমার পুরো শরীরে আঘাত করছিল। তখন মনে হচ্ছিল এই বুঝি আমার আত্মাটা বের হয়ে যাচ্ছে।
তারপর তো বাসা থেকে বের করে দিল। তারপর আমার এক বন্ধু দেখা পাই, ও আমাকে ওর বাসায় নিয়ে যায়। বন্ধুর বাসায় গিয়ে যখন টি শার্টটা খুললাম, দেখতে পেলাম আমার সারা শরীরে লাল দাগ। আমার দেখেই কান্না চলে আসছিল, কিন্তু কান্না করতেও পারিনি রে। বাইরেই আমার বন্ধুটি দাঁড়িয়েছিল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম তখন ভালো করে শুতেও পারছিলাম না জানিস। পুরো শরীরটাই ভীষণ ব্যথা করছিল, আর ঘুমাতে গিয়েও কান্না করতেছি। এখন তোর কথা খুব মনে হচ্ছে রে বোন। তুই যদি এখানে থাকতি তাহলে তোকে জড়িয়ে ধরে অন্তত কাঁদতে পারতাম। জানিস, বাড়িতে যখন কেউ আমাকে মারতো আর তুই আমাকে জড়িয়ে ধরে কান্না করতি, তখন তোর ওই স্পর্শ পেয়ে আমার সব কষ্ট চলে যেত। তোর ওই আদর মাখা স্পর্শ আমি কোনদিনও ভুলতে পারবো না রে। তোর ওই ছোট্ট হাতের কোমল স্পর্শ আমার হৃদয়টাকে যে একেবারে শান্ত করে দেয় রে। যাক সে কথা, শোন, তুই এখন অনেক বড় হয়েছিস, এবার ইন্টারে পড়ছিস, মন দিয়ে লেখাপড়া করবি। তোকে যে ডাক্তার হতেই হবে রে বোন। তুই শুধু আমার এই আশাটা পূরণ করে দে বোন। আমি তোর কাছে আর কিছুই চাইবো না। আর কিছু লেখার ইচ্ছা করছে না রে বোন। সারা শরীরে খুব ব্যথা। ভালো থাকিস তুই, নিজের যত্ন নি। আমার সুইট বোনটি, নিজের খেয়াল রাখিস। ইতি, তোর দাদা দীপ। জানি আমার বোনও আমায় প্রতিদিন মনে করে, খুব ভালোবাসে যে আমায়। আর আমি তো ওকে আমার কথা বলতেই দেই না, চিঠি পাঠিয়ে ঠিক মনে করিয়ে দেই। আমি প্রতিদিনের মতো আমার পিচ্ছিকে নিয়ে কিছু অনুভূতি ডায়েরিতে লিখে শুয়ে পড়লাম। নিজের জীবনটাকে খুব অদ্ভুত মনে হচ্ছে। ঝড়ের বেগে আমার লাইফটা পাল্টে গেল। খুব ক্লান্ত থাকায় কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। পরের দিন শুক্রবার থাকায় ভার্সিটি যাইনি। আমার জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। বিকালবেলা বোনের জন্য লেখা চিঠিটা পোস্ট করে দিলাম, আর কিছু পেইনকিলার ওষুধ কিনে আনলাম। তারপরের দিন ঘুম থেকে উঠে শাওন ও আমি দুজনেই একসাথে নাস্তা করে ভার্সিটি চলে গেলাম। অনেকক্ষণ ধরে দুজনে বসে আড্ডা দিচ্ছি। আমাদের দুজনকে একসাথে দেখে আমাদেরই এক বান্ধবী ওকে বলে উঠল, কিরে শাওন, কেমন আছি? আর এই খাতের সাথে এখানে বসে কি করিস? চল ক্লাসে যাই। আমার ওদের মতো ভালো পোশাক ছিল না, তাই এখানে এসেও অনেকদিন থেকে আমাকে এই খাদ্য কথাটা শুনতে হয়। শাওন কথাটা শোনা মাত্রই মেয়েটির দিকে কটমট করে দেখালো। মেয়েটিকে কাছে ডাকলো আর বলল, দেখ, ওর একটা নাম আছে, আর নামটা যেমন সুন্দর ও মানুষটা তেমনই। ও তোদের মতো বড় লোক নয় যে তোদের মতো ফ্যাশন করে চলবে। আমার এখন কি ইচ্ছা করছে জানিস? ইচ্ছা করছে তোকে একটা ঠাসাস করে থাপ্পড় মারি। আচ্ছা, ও তো আমাদেরই বন্ধু। তোরা ওর সাথে এমন আসলে তোরা হইলি বন্ধু নামের কলঙ্ক। তোরা তো শুধু ফ্যাশন করিস না, ফ্যাশনের নামে নোংরামি করি। একটা কথা জানিস, চাইলেই সবাই তোদের মতো নোংরামি করতে পারে, কিন্তু সবাই সততা আর নিষ্ঠা নিয়ে চলতে পারে না। যা এর মাঝে আছে, আজকের পর থেকে যেন একে আর খ্যাত বলা না শুনি। যদি কেউ বলে তাহলে সেদিনই বুঝবি আমি কতটা খারাপ হতে পারি। আর ভবিষ্যতে আমাকে আর কথা বলতে আসবি না। আমাকে সামান্য খ্যাত বলাতেই শাওনের এমন রিয়াকশন দেখে আমি তো অবাক। আমি ওকে মাঝে মাঝে থামতে বলছিলাম, কিন্তু ও আমাকে চুপ করতে বলে মেয়েটাকে এতগুলো কথা শুনিয়ে দিল। আমাকেও আর ক্লাস করতে দিল না। শাওন আমার হাত ধরে টেনে একটি মার্কেটে নিয়ে এলো। আমার জন্য 2টা শার্ট আর 2টা প্যান্ট কিনলো। আমি বাধা দেওয়া সত্ত্বেও আমার কোন কথা শুনলো না। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। শাওনদের এই বিশাল বড় বাসায় ওরা মাত্র 4 জন। শাওন, ওর বাবা, মা আর ছোট বোন দিয়া। তাছাড়া কাজের লোক আছে 2টা, তারাও এখানেই থাকে। আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকালবেলা শাওন আমাকে রেডি হতে বলল। আমিও ওর দেওয়া পোশাক পরে রেডি হয়ে গেলাম। ও আমাকে ওর বাবার অফিসে নিয়ে গেল। শাওন আঙ্কেলকে শাওনের বাবা বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দিল। আমার সম্পর্কে আঙ্কেলকে সব বুঝিয়ে দিল। কাল উনি বাসায় ছিলেন না, তাই আমার সম্পর্কে জানতেন না। পরের দিন থেকেই আমার আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ভার্সিটি যাই, আবার সেখান থেকে অফিসে। যেদিন অফিসে কাজ বেশি থাকতো সেদিন সকালেই অফিসে যেতাম। আমি যেটুকু সময় অফিসে থাকি খুব মনোযোগী হয়ে কাজ করি। আমার কাজ আর ব্যবহার দেখে আঙ্কেল আন্টি দুজনেই অনেক খুশি। ওনারা আমাকে ওনাদের সন্তানের মতোই দেখেন।
যেহেতু অফিসে যাই সেদিনের পর থেকে আমার পোশাক আশাকে অনেকটাই পরিবর্তন আনতে হয়েছে। কিন্তু পোশাকে পরিবর্তন হলেও আমার আচরণে কোন পরিবর্তন হয়নি। কারণ আমি কখনোই আমার পিচ্ছিকে ছাড়া ভালো থাকতে পারি না। আমি ভার্সিটিতে কারোর সাথেই তেমন কথা বলতাম না, চুপচাপ থাকতাম। একদিন হয়েছে কি, সেদিন শাওন ভার্সিটি যায়নি, আমি একাই গেছিলাম সেদিন। তখন আমি ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছিলাম। গেট থেকে বের হতেই একটা ধাক্কা খাইলাম। দেখি আমার সাথে ধাক্কা খেয়ে একটি মেয়ে পড়ে যাচ্ছে। আমি হাত বাড়িয়ে মেয়েটির হাতটি ধরলাম। মেয়েটি বাঁকা হয়ে এক হাত পেছনে দিয়ে আমার হাত ধরে ঝুলে আছে। মেয়েটি আমার চোখের দিকে চেয়ে আছে, আমিও মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি। ঈশ্বর, এই রোমান্টিক মোমেন্ট। কিন্তু ওই রোমান্টিক মুহূর্তটা মেঘাচ্ছন্ন হতে বেশিক্ষণ সময় লাগলো না। মেয়েটি সোজা হয়েই আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়েই আমার গালে একটা ঠাস করে মেরে দিল। আর বলল, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছা করে, তাই না? দেখেন, আমি কিন্তু ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিইনি। আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিলেন। হ্যাঁ হ্যাঁ, জানি তো। এখন আরো কত বাহানা, মিথ্যা কথা বের হবে। যেই সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মনের মধ্যে সুরসুরি জাগে যে কিভাবে মেয়েটার স্পর্শ পাওয়া যায়। আর কিছু বোঝার আগেই মেয়েটিকে ধাক্কা খেতে হয়। তারপর ছেলেটি বলে, সরি, দেখতে পাইনি। আরো কত কি বলবে, সব বেহায়ের দল। এই দেখেন, আপনি কিন্তু অনেক বেশি বকতেছেন। আপনি যেটা বলতেছেন সেটা সিনেমার ডায়ালগ। আমি মোটেই আপনাকে ধাক্কা দেইনি, উল্টো আপনিই আমাকে ধাক্কা দিয়েছেন। তাই সরিটা আপনার বলা দরকার। আমরা ক্লাস শেষ করে যখন বের হচ্ছিলাম তখন আপনিই ভেতরে আসছিলেন। তখন ভুলটা তো আপনিই করেছেন। আপনিই দোষ করবেন, আবার আপনি থাপ্পড় মারবেন, আবার ঝাড়ি মারবেন। এটা যে অপরাধী শাস্তি পায় না, শাস্তি দেয়। এই দেখো, একদম বাজে ব্যবহার করবে না আমার সাথে। বাজে ব্যবহার আমি করছি না, বাজে ব্যবহার আপনি করছেন। আর সেটা আপনার মতো মেয়েদেরকেই মানায়। আর তখন থেকে আপনি আমাকে তুমি তুমি করে বলে যাচ্ছেন কেন? আমি কি আপনার দোস্ত লাগি না ইয়ার, যে আমাকে তুমি করে বলবেন? এমনকি আমি তো আপনাকে চিনি বলেও মনে হচ্ছে না। অপরিচিত কারোর সাথে কথা বললে যে আপনি করে বলতে হয়, সেটা কি আপনি শিখেননি? কি শিখেছেন শুধু বাজে ব্যবহার করতে? দেখেন, এখানে আমি এমনি এমনি আসিনি, আমার যোগ্যতা দিয়ে এখানে পড়তে এসেছি। আপনার মতো কারোর সাথে বাজে ব্যবহার করতে নয়। এতক্ষণ সবাই আমাদের কথা দেখছিল। সবাই কিছুটা অবাক, কারণ আমি আগে কখনোই কারোর সাথে এমন ব্যবহার করিনি। মেয়েটিকে কথাগুলো বলেই আমি সেখান থেকে চলে এলাম। ভার্সিটি থেকে সোজা অফিসে এলাম। অফিসে এসে আঙ্কেল আমাকে বলল, কাল অফিসে কাজের চাপ একটু বেশি, তাই কাল যেন সকালেই অফিসে যাই। আমার কাল ভার্সিটি যাওয়া হবে না। কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হলো, কাল শাওন ভার্সিটি যাবে, আর গিয়ে যদি শুনে যে আমার কোন দোষ না থাকা সত্ত্বেও আমাকে কারো হাতে মার খেতে হয়েছে, তাহলে যে কি হবে সেটা আল্লাহ জানে। এমনিতেই ভার্সিটিতে ওর খুব প্রভাব, নিশ্চয় মেয়েটাকে ছেড়ে দিবে না। পরের দিন আমি ভার্সিটি যেতে পারলাম না, কিন্তু শাওন ঠিকই গেল। আর এদিকে আমি টেনশনে আছি, জানতে পেরে আবার খারাপ কিছু না করে বসে। শাওন সারাদিন বাইরে আছে, ভার্সিটি থেকে এখনো ফিরে আসেনি। যখন ফিরে আসলো তখন রাত 8টা। ওকে কেমন উস্কো খুস্কো লাগছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে, সারাদিন কোথায় ছিলি, বাড়িতে আসিস নাই কেন? ও কোন কথা বলল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কথা বলছিস না কেন? ও সোজা আমার কাছে চলে আসলো। এসে সোজা আমার গালে একটা কষে থাপ্পড় দিয়ে চলে গেল ফ্রেশ হতে, তবুও কোন কথা বলল না। আমিও আর ওকে কিছু বললাম না। আমিও না খেয়েই আমার রুমে চলে গেলাম। এদিকে আন্টি আমাদের দুজনকেই খেতে রাখতেছেন। একবার আমার কাছে আসছেন তো একবার শাওনের কাছে যাচ্ছেন। দুজনেরই একই উত্তর, খাবো না। আন্টি বুঝতে পেরেছেন আমাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, দীপ বাবা, তোদের কি হয়েছে বলবি তো? কেন তোরা এরকম করছিস? খাবি না কেন? সেও তো খাচ্ছে না। আর তোরা না খেলে আমরা খাই কি করে? তোমার আঙ্কেলের দিয়ে খাবার টেবিলে বসে তোমাদের জন্য অপেক্ষা করছে। বল বাবা, কি হয়েছে তোদের? তখন আমি আন্টিকে আমার গতকালের ঘটনা খুলে বললাম। আর আমি যে শাওনকে এই কথাটা বলিনি সেজন্যই ও রাগ করে আছে। আমি এই বাসায় আসার পর থেকে আমার সম্পর্কে জানে না এমন কোন বিষয় নেই।
আন্টি বললেন, দেখ বাবা, দুজনেই রাগ করে থাকলে তো হবে না, একজনকে রাগ ভাঙাতে হবে। তাই বলছি কি, কথাটা যেহেতু তুই লুকাইছিস, তুই যা, ওকে নিয়ে খেতে আয়। আমি ঠিক আছে বলে উঠে দাঁড়ালাম। আন্টি খাবার টেবিলের ওখানে চলে গেল, আর আমি গেলাম সামনের রুমে। আমি ওর রুমে ঢুকতেই দেখি ও দরজার দিকে মুখ করে শুয়ে আছে। আমাকে দেখতে পেয়েই ও উল্টো দিকে ঘুরে সরল। আমি ওর মাথার কাছে বসলাম। ওকে বললাম, উঠো ভাই, সবাই আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। ও বলল, তুই গিয়ে খা, আমি খাবো না। তুই গিল ভালো করে। তুই আমার বন্ধু না, তুই বেঈমান। তুই আজকে বের হয়ে যাবি আমার বাড়ি থেকে। শালা, আমাকে কথা গোপন করে। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। আমি ওর রুমে ঢুকতেই দেখি ও দরজার দিকে মুখ করে শুয়ে আছে। আমাকে দেখতে পেয়েই ও উল্টো দিকে ঘুরে সরল। আমি ওর মাথার কাছে বসলাম। ওকে বললাম, উঠো ভাই, সবাই আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। ও বলল, তুই গিয়ে খা, আমি খাবো না। তুই গিল ভালো করে। তুই আমার বন্ধু না, তুই বেঈমান। তুই আজকে বের হয়ে যাবি আমার বাড়ি থেকে। শালা, আমাকে কথা গোপন করে। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি বলেই দরজার দিকে পা বাড়ালাম। আমাকে যেতে দেখি শাওন বলে উঠল, কই যাস? কেন, তুই তো বললি তোর বাসা থেকে বের হয়ে যেতে। আর এক পা বাড়ালে তোর ঠ্যাং ভেঙে দিব। বাড়াই দেখ। আমি কোমরে হাত দিয়ে ওর দিকে তাকালাম। বললাম, কোনটা করবো বল? তুই যেতে বলিস, আবার তুই বলিস বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবি। এত দুদিকেই বিপদ। আর আমার পা ভাঙলে তো তোরই খরচা বাড়বে। সে আমি বুঝে নিব। আমার কি টাকার অভাব আছে? তা বল, আমাকে কথাটা বলিস নাই কেন? বলার আর দরকার ছিল না, কারণ আমি নিজে মেয়েটাকে অনেক কথা শুনিয়ে দিয়ে আসছিলাম। তবুও আমাকে তোর বলা উচিত ছিল। বাবা, সরি। এখন খাইতে চল, সবাই বসে আছে। খাবার টেবিলে গিয়ে দেখি দিয়ে কেমন জানি রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে আমাকে আস্ত গিলে ফেলবে। আমি কাউকেই কিছু বলিনি দেখে আঙ্কেল আবার দিলেন একটা শাড়ি, কারণ আন্টি সবাইকে কথাটা বলে দিয়েছে। আর এদিকে দিয়ার আগে ফুসতেছে। কেন সেটা বুঝতে পারলাম না। সবাই খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। পরের দিন দিয়া আমাদের সাথে আমাদের ভার্সিটি যাওয়ার জন্য বায়না ধরলো। আগে কখনো যাইতে চাইনি, তাই আমরা না বললাম না। ওকেও আমাদের সাথে নিয়ে ভার্সিটি গেলাম। গিয়েই দিয়ার প্রথম কথা, সেদিনের মেয়েটা কই? আমি এদিক সেদিকে খুঁজে বললাম, নাই, আর আসেনি মনে হয়। কিন্তু তুমি কেন ওকে খুঁজছো? দিয়া বলল, কেন খুঁজছি? তোমাকে সেটা বুঝতে হবে না, তুমি শুধু দেখাই দাও। প্রথম দিয়ে আমাকে আপনি করে বলতো, কিন্তু কিছুদিন থেকে তুমি করেই বলে। বললাম তো আসেনি, কোথাও দেখতে পাচ্ছি না। তুমি মিথ্যা বলছো, ও এখানেই কোথাও আছে, তুমি বলছো না। আর দেখাবো তোমার সাথে ধাক্কা খাওয়ার মজা কত। এত দেখি আরেক ঝামেলা। আমি মনে করেছিলাম ও আমাদের সাথে আমাদের ভার্সিটিতে ঘুরতে আসে। এখন দেখি প্রতিশোধ নেওয়ার জন্য আসে। সেটাও আবার কিসের? আমাকে থাপ্পড় মারলো, বকা দিল সেটা না। আমার সাথে কেন ধাক্কা খেলো সেটার জন্য শাস্তি দিতে আসে। তখন শাওন বলল, আরে পাগলি, তুই এই জন্য ভার্সিটি আসিস? সেটা আগে বললেই পারতি। আমি তো জানতাম ও আর আসবে না। আমি বললাম, কেন? আর তুই কি করেছিস ওর সাথে যে ও আসতে পারবে না? তোর সাথে যেটা হয়েছে সেটাই শুধু প্লেয়ার চেঞ্জ। তোর জায়গায় ও আর ওর জায়গায় আমি। আমি বললাম, আচ্ছা ভালো করে বুঝে বলতো, আসলে কি করেছিস তুই? তখন শাওন বলল, আমি ভার্সিটি আসতেই সুমন তোর সাথে আগের দিন কি হয়েছে সব বলল। আমার তো মেজাজ বিগড়ে গেল। আমি কি করলাম? ওই মেয়েটিকে দিকে ওর দিকে হাঁটা শুরু করলাম, সামনে গিয়ে দিলাম এক ধাক্কা। মেয়েটি পড়তে পড়লো না। আমি সরি বলে চলে গেলাম। আবার যখন ক্লাস করে বের হয়ে দেখি মেয়েটি আসছে। আমি ওর সামনে গিয়ে দিলাম আবার ধাক্কা। এবার তো মেয়ে সোজা ধপাস। উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে অমনি দিলাম এক ঠাস করে। বললাম, এই শরীরটা কি তোর বাপের সম্পত্তি যে বারবার এসে ধাক্কা খাবি? না বড়লোক বাপের একমাত্র ছেলে দিকে তোর প্রেমে ফেলার ধান্দা করছিস? ভুলেও যদি আর আমার সামনে আসিস তো তোকে তুলে প্যাচের ওপারে ফেলে দিব। তখন সবাই আমার ঘটনা দেখছিল। মেয়েটার আগে আর লজ্জার সাথে সাথে ওখান থেকে দৌড় দিল। আমিও কিছুক্ষণ পর সুমনদের সাথে আড্ডা দিয়ে রাতে বাড়ি গেলাম।
ওর লজ্জা কাটতে অন্তত একটা দিন তো লাগবে নাকি। আমি বললাম, তুই এটা কি করলি? আমি তো ওকে অনেক কথা শুনেছি, তারপরে তুই কেন এমন করতে গেলি? তখন পাশ থেকে দিয়ে বলে উঠলো, মেয়েটার খুব দরদ উথলে উঠছে দেখছি। তুই ঠিক করেছিস ভাইয়া, দিয়া সামনে বলল। আমরা সেদিন আর ক্লাস করলাম না, সবাই একসাথে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এরপর থেকে আর কেউ কখনো একা ভার্সিটি যায়নি, না আমি না শাওন। এভাবে দিন চলতে লাগলো। আমাদের লেখাপড়া কমপ্লিট হলো, এদিকে আমার পিচ্ছিও মেডিকেলে চান্স পেয়েছে। এতদিন সবার হাতে হাতে ফোন হওয়ার বদৌলতে আমার এক স্কুল ফ্রেন্ডের কাছ থেকে জানতে পেরেছি আমি এখন পুরোদমে চাকরি করছি। শাওনদের নিজেদের কোম্পানিতেই আমরা দুজনেই চাকরি করি। এখন অনেক টাকা বেতন আমার, তবুও একটা কষ্ট আছে, সেটা হলো আমার পিচ্ছি। 9 বছর হয়ে গেছে আমি পিচ্ছিকে দেখিনি, ওর সাথে কথা বলিনি। প্রতিদিন শুধু ওর ছবি দেখি আর ওকে নিয়ে আমার অনুভূতি লিখে রাখি। আগে টাকা ছিল না বলে আমি ওকে কিছুই দিতে পারতাম না, তাই মন খারাপ হতো। আর এখন আমার কাছে টাকা আছে, তবুও ওকে কিছুই দিতে পারছি না, এতে মনটা আরো বেশি খারাপ হতো। প্রতিদিন অফিস করতাম আর অফিস শেষে বোনের জন্য মুখ ভার করে বাসায় আসতাম। এভাবে আরো 1 বছর কেটে গেল। আবার এদিকে দিয়ার বিয়ের কথা চালাচ্ছে ওর বাবা মা, কিন্তু দিয়া কিছুতেই রাজি হচ্ছে না। সে কিছুতেই এখন বিয়ে করবে না, সে আরো পড়তে চায়। এসব বলেও বারবার বিয়ে ভাঙতে থাকে। ইদানিং দেখা যাচ্ছে দিয়া একটু বেশিই আমার কাছাকাছি থাকছে, আমার অনেক কেয়ার নিচ্ছে। আমরা শুক্রবার করে 3 জনে মিলে বিকালবেলা ঘুরতে যেতাম, অনেক দিন যাওয়া হয়নি। এক শুক্রবার শাওন ব্যবসার কাজে বাইরে গেছে, দিয়া বলল, চলো আজ ঘুরতে যাব। আমি ওকে নিয়ে ঘুরতে গেলাম। তখন ও যেটা আমাকে বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও বলল, দেখো, তোমার সততা, নিষ্ঠা আর ব্যবহার দেখতে দেখতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে গ্রহণ করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো দিয়া, তুমি যেটা বলছো সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ না, আমার আচরণ খারাপ? দেখো, সেটা না। তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলে এই বাড়ির রাজকন্যা, আর আমি তোমাদের বাসার একজন আশ্রিত মাত্র। তাতে কি হয়েছে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব, সারা জীবন তোমার কথা শুনে চলবো। তবু তুমি আমাকে ফিরিয়ে দিও না। দিয়া, এটা তুমি কি বলছো? যে পরিবারটা সারা জীবন আমাকে শুধু দিয়ে এসেছে তাদের সাথে আমি এমন করব? একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে নিয়ে কোথাও চলে যাই তাহলে আমি সামনের সামনে আর কখনোই এই মুখ নিয়ে যেতে পারবো না। প্লিজ, তুমি কি করবা কর, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলেই আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ দিয়ে ছাড়ো, সবাই দেখছে তো। তুমি শুধু একটু বুঝতে চেষ্টা করো, তোমার সাথে আমার হবে না, তুমি আমার চেয়েও আরো অনেক ভালো ছেলে পাবে। আমি তো ভালো ছেলে চাই না, আমি তোমাকে চাই। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। আর চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। বলে দুজনে বাসায় চলে এলাম। এর মধ্যে শাওন বাড়ি ফিরে এসেছে। আমি অফিসে যাই, কাজ করি, আবার বাসায় ফিরে আসি। এটাই আমার প্রতিদিনের রুটিন। এদিকে দিয়া একের পর এক বিয়ে ভেঙে চলেছে। অনেক ভালো ভালো ঘরের সম্বন্ধ আসে ওর জন্য, ও সবাইকে না বলে দিচ্ছে। একদিন দিয়া সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসতে দিয়া আমাকে ছাদে ডাকলো, আমিও গেলাম। যাওয়ার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আমি আর পারছি না, এভাবে বিয়ের কনে সেজে অন্যের সামনে বসে দেখা দিতে গেলেই আমার কান্না চলে আসে। আমি জানি তো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, তবুও আমাকে অন্যের সামনে পুতুলের মতো বসে থাকতে হয়। এটা আমার আর মোটেই ভালো লাগছে না। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতক্ষণ সময়ে আমি একটা কথা বলিনি, শুধু ওর কথাই শুনলাম। সিঁড়িতে কার যেন নামার শব্দ পেলাম। আমি দ্রুত দিয়েকে সরিয়ে দিয়ে নিচে নেমে গেলাম। রাতে খাওয়ার সময় শাওন আমার দিকে কেমন করে যেন তাকালো। খাওয়া করে আমি আমার রুমে শুয়ে শুয়ে ডায়েরি লিখছিলাম আর চোখের জল ফেলছিলাম। সেই সময় শাওন আমার রুমে আসলো। আমি ধরফড়িয়ে উঠে ডায়েরিটা লুকাইলাম। ও আমার কাছে এসে বসলো আর আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। তার আগে বল, তোর কি আমাকে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। তা বল, কি বলবি?
আমার মনে হয় আর তোদের এখানে থাকা হবে না। কেন? গত শুক্রবার যেদিন তুই চট্টগ্রাম নিলি সেদিন দিয়ে আমাকে প্রপোজ করে। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কিছুতেই বুঝতেছে না। বারবার বলছে ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস? না, আমি ওকে এখনো বুঝিয়ে যাচ্ছি, কিন্তু সে কিছুতেই বুঝতেছে না। তাহলে এখন কি করতে চাস? ভাবছি তোদের বাসা থেকে চলে যাব। আমি এখানে থাকলে ও কিছুতেই আমাকে ভুলতে পারবে না। আচ্ছা শোন, কাল তুই আমার পরিবর্তে চট্টগ্রাম চলে যা, ওখানকার কাজটা তুই করে নিয়ে আয়। এদিকে আমি দেখছি। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। কাল সকালেই যাব। ওর টিকিটটা আমি নিলাম। পরের দিন সকালে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানকার কাজ শেষ করতে 1 সপ্তাহ লেগে গেল। 1 সপ্তাহ পর আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আসার পর শাওন আমাকে বলল, আমরা পুরো ফ্যামিলি বেড়াতে যাচ্ছি, তুই যাবি না থাকবি? 1 মাসের মতো সময় বাইরে থাকবো। আমাকে যাওয়ার জন্য দিয়ে অনেক জোর করলো, কিন্তু আমি যেতে রাজি হলাম না। এতে দিয়েও যাবে না বলল, কিন্তু শাওন ওকে নিয়ে যাবে। 3 দিন পর ওরা সবাই চলে গেল। এখন বাড়িতে আমি একা, কিছু ভালো লাগছে না। আমি আমার ড্রয়ার খুলে ডায়েরি বের করলাম লেখার জন্য, কিন্তু ডায়েরি গুলো কেমন উলটপালট হয়ে আছে। আমি আমার সব ডায়েরি বের করলাম, সবগুলোরই পাতা খুলে দেখতে শুরু করলাম। দেখলাম আমার প্রথম দিকের ডায়েরির কয়েকটা পাতা ভেজা ভেজা। বুঝতে পারলাম পাগলটা আমার ডায়েরি পড়ে কেঁদে দিছে। এখানে আমি একা অফিস করছি, বাইরেই খাই বেশিরভাগ সময়, মাঝে মাঝে নিজে রান্না করি। এভাবেই কেটে গেল 21 দিন। সেদিন রাতে আমার স্কুলের বন্ধুটা আমাকে ফোন করে বলল কাল নাকি আমার পিচ্ছির বিয়ে। এই সুপারভাইজার মামা, আমি সামনে বাস স্টপেজ নামবো, আমাকে নামাই দিয়েন। আমার পাশের সিটে বসা মেয়েটির কথায় আমার ঘোর কাটলো। চোখ দুটো লেগে গেছিল, হয়তো ঘুমিয়ে গেছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় চলে এলো যেখানে মেয়েটি নামবে। বাস দাঁড়ালো, মেয়েটি আমাকে উঠতে বলল কারণ সে নামবে। আমিও উঠে দাঁড়ালাম। ঘড়িতে তাকিয়ে দেখি তখন রাত 11টা বাজে। মেয়েটি ওর ব্যাগ নিয়ে নেমে গেল আর আমিও পেছনে পেছনে নেমে গেলাম। আমি ওই মেয়েকে বাইনুরি বলে একটু দূরে চলে এলাম। আর কোন কথা বললাম না। মেয়েটির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে একটি বাইক চলে এলো। মেয়েটি ওই বাইকে উঠে চলে গেল। আমি এখন একা দাঁড়িয়ে আছি। আমিও আমার ব্যাগটি কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এখান থেকে 3 কিলো রাস্তা আমার বাড়ি। হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ধীরেই হাঁটছি। বাড়িতে যাওয়ার আগে আমার বাগানটা পড়ে যেখানে আমার জিনিসগুলো পুড়িয়েছিলাম। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখছি। ওই বাগানে গিয়ে আধা ঘন্টার মতো ওখানে অপেক্ষা করলাম। তারপর বাড়ির পথে পা বাড়ালাম। আজ বাড়িতে যেতেও আমার পা কাঁপছে। এটা তো আমার নিজের বাড়ি, তবুও কেন জানি কিছুতে পা আর সামনে এগিয়ে যেতে চাচ্ছে না। বাড়ির পাশে দেখলাম কয়েকটি গাড়ি, তার মানে পাত্র এসে গেছে। আমি আমাদের বাড়িটার দিকে তাকালাম। সেই 1 তলা বাড়িটা 2 তলা করা হয়েছে, আর বাড়ির নাম দিয়েছে দীপশিখা। আমাদের বাড়ির বাইরেই বিয়ের আসর সাজানো হয়েছে। একপাশে পাত্রর বসার জন্য একটা স্টেজও সাজানো হয়েছে। রাত অনেক হয়েছে, বিয়ের সময় আর বেশি দেরি নাই। সেই আমার পিচ্ছিকে নিয়ে আসা হলো। বিয়ের সাজে পিচ্ছিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার পিচ্ছি ছোট থেকেই অনেক সুন্দর ছিল, আর এখন বড় হয়ে একটা পরী হয়েছে। ওকে ওখানে বসানো হলো, মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি ওর সামনে গিয়ে আস্তে করে ডাক দিলাম, শিখা। কি ভাবছেন, শিখাকে? এই শিখাই আমার পিচ্ছি। ও কোন উত্তর দিল না, মাথা তুলেও দেখলো না। আমি ভাবলাম তাহলে কি বোনটা আমাকে ভুলে গেল। আমি আবার ডাক দিলাম, এবার নাম ধরে ডাকিনি। বলেছিলাম, ওই পিচ্ছি। কি রে, আমাকে ছাড়াই বিয়ে করছিস? আমার কথা ওর কানে যেতে দেরি, কিন্তু মাথা তুলে তাকাতে দেরি নাই। মাথা তুলে যখন আমাকে দেখলো, মাথার ঘোমটা ফেলে বিয়ের আসর ছেড়ে আমার কাছে দৌড় দিল, সোজা আমার বুকে। দুজনে দুজন দিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। মুহূর্তেই সমস্ত বিয়ে বাড়ি চুপ। অনেকের চোখেই তখন পানি। কে যেন দৌড়ে বাড়ির ভিতর খবর দিল যে আমি ফিরে এসেছি। মুহূর্তেই বাড়ির সবাই বাইরে চলে এলো।
অনেকক্ষণ হয়ে গেল আমার পাগলিটা এখনো আমার কাঁধে মাথা দিয়ে গলা জড়িয়ে কেঁদেই চলেছে। আমি বললাম, এই পাগলি হয়েছে, এবার তো ছাড়। ও আমাকে আরো শক্ত করে ধরলো, একটু পরেই ছেড়ে দিল। এবার শুরু করলো আমার বুকে কিলের খুশি। আমি বললাম, মারছিস কেন, লাগছে তো। পিচ্ছি বলল, লাগুক, অনেক কাঁদাইছিস আমাকে, আজ না হয় তার জন্য একটু শাস্তি পাইলি। আমি ওকে বিয়েতে বসতে বললাম, ও গিয়ে বসলো। এতক্ষণ পিচ্ছি ছাড়া আর কাউকে খেয়াল করিনি। এবার ডানে বামে তাকাই, দেখলাম আমার পরিবারের সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার মা, বাবা, ভাইয়া, ভাবি। বাবুটা অনেক বড় হয়ে গেছে, আবার তার একটা ছোট বোনও আছে। আমি সবার সাথে কথা বলে একটা চেয়ার টেনে বসলাম। তখন নুরি এলো আমার পাশে, এসে বলল, তুমি আমাকে আগেই বললে না কেন যে তুমি দীপ? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তবে বলছিলাম না কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। আমি তো অনেক চেঞ্জ হয়ে গেছি, তুমি আমাকে কিভাবে চিনলে? আমি বললাম, যখন তুমি বললে পিচ্ছি তোমার বোনের ননদ তখন। নুরি বলল, তার মানে তুমি বগুড়া থাকতেই আমাকে চিনতে পেরেছো, তবুও কথা বলনি? কাজটা মোটেও ঠিক করনি। আমি বললাম, কেন, জানতে পারলে আমাকে আসতে দিতে না নাকি? আমি এই কথা বলার সাথে সাথে নুরি কেঁদে দিল। ও বলল, সব আমার জন্য এমন হয়েছে, আমার জন্যই তুমি বাড়ি ছেড়েছ। আমি যদি সেদিন বলতে পারতাম তুমি আমাকে কিছু করনি, তাহলে সেদিন তুমি চলে যেতে না। কিন্তু আজ আমি বড় হয়েছি, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। এখন তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে ভালোবাসো, দেখো আমি কি করি। পাশ থেকে ভাবি বলল, আমাকে ক্ষমা করো ভাই, আমার জন্যই সবকিছু হয়েছে। তুমি যদি চাও আমরা তোমার সাথে নুরির বিয়ে দিব। এই কথাটা বলতেই একটা আটার বস্তা আমার বুকে। ভাবলাম নুরি অথবা শিখা, কিন্তু তাকিয়ে দেখি নুরির জায়গায় আর শিখার জায়গায়। তাহলে কি এইটা, কে আমাকে জড়িয়ে ধরে আছে? ওর মাথাটা তুলতেই দেখি দিয়া। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কিভাবে? তোমরা না ঘুরতে গেছো? দিয়া বলল, আমিও ভাবছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু গাড়িতে আমার মন খারাপ দেখে ভাইয়া ওর মোবাইল থেকে আমাকে পিকচার দেখিয়ে দিল। কিসের পিকচার জানো? তোমার ডায়েরির প্রতিটা পাতার পিকচার। আমি ডায়েরি পড়েছি আর সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি। অনেক কষ্ট করে তোমার বোন দিয়ে এই বিয়েতে রাজি করিয়েছি। ও তো তবুও রাজি হয় না। যখন তোমার আগের একটা ছবি ওকে দেখালাম আর বললাম বিয়েতে রাজি হলে এই ছেলেকে প্রতিদিন দেখতে পারবে, তখন এক কথায় রাজি হয়ে গিয়েছিল জানো। তোমার মতো তোমার বোনও তোমাকে অনেক ভালোবাসে। আর শোন, তুমি ওই মেয়েকে, নুরিকে দেখিয়ে বিয়ে করবে না। তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে। পাশ থেকে নুরি বলল, বললেই হলো, ও আমাকেই বিয়ে করবে। 10 বছর ধরে আমি ওকে ভালোবেসে আসছি। আবার এদিকে দিয়ে বলছে তুমি ওকে 10 বছর মনে মনে ভালোবেসেছো, কিন্তু আমি যে ওকে এতদিন থেকে ওর কাছে থেকে, ওর অপেক্ষায় সময় কাটিয়ে, ওকে কেয়ার করে ভালোবেসেছি। ওদের দুজনের আরো অনেক কথায় ঝগড়া চলছে। দুজনেই নিজের দিকে সাফাই দিচ্ছে কে কতটা আমাকে ভালোবাসে। এই ঝগড়া মনে হয় থামার নয়। ঝগড়া থামালো আমার পিচ্ছি। ও চেঁচিয়ে বলল, তোমরা কি থামবে? আগে আমার বিয়েটা তো হতে দাও, তারপর দেখবো কে কাকে বিয়ে করছে। আমি চলে গেলাম সামনের কাছে। ও সুন্দর করে পাত্র সেজে বসে আছে, কোন কথা বলছে না, মুখটাও দেখা যাচ্ছে না। আমি ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওকে বললাম, এসব প্ল্যান কবে করলি? ও বলল, আমি প্রায় দেখতাম তুই রাতে কান্না করিস আর ডায়েরিতে কিছু লিখে রাখিস। যেদিন চট্টগ্রাম পাঠালাম তোকে সেদিন তোর ডায়েরি পড়ি আমি। আমি জানি আমার কাছে একটি হীরা আছে, সেটা তুই। আর সেই তুই যাকে এতটা ভালোবাসিস সে কি হবে? সেও অবশ্যই হীরাই হবে। আমার একটা হীরা চলছে না রে, আমার দুইটা হীরা চাই। আমার বন্ধু হয়ে তুই সারা জীবন কেঁদে যাবি আর আমি দেখে থাকবো। তাই তো তোর পিচ্ছিকে তোর কাছে নিয়ে যাচ্ছিলাম সারা জীবনের জন্য। আমি ওকে আবার জড়াই ধরলাম। ওদের বিয়ে সম্পন্ন হলো। শাওনরা এতদিন একটা বাসা ভাড়া করেছিল, তাই বিয়ের কিছুদিন পর ওই বাসাটা ছেড়ে দিল। আমার পিচ্ছি চলে গেল শ্বশুর বাড়ি। কি ভাবছেন আমি এখন কোথায়? আমার পিচ্ছি আমাকে এখন আর 5 মিনিটও দূরে রাখে না। সব সময় ভয় পায়, এই বুঝি আবার ওকে ছেড়ে চলে যাচ্ছি। তাই আমাকে আবার ওর সাথে শাওনদের বাসাতেই যেতে হলো। ওখানেই আমার দিন কাটতে লাগলো। নুরিও ঢাকাতেই থাকে। মাঝে মাঝে আমার এখানে এসে আমাকে নিয়ে দিয়ার সাথে ঝগড়া করে যায়।
1 বছর পর পর আমার পিচ্ছি ডাক্তার হয়ে বের হয়। ও আমার আশা পূরণ করেছে, তাই আমার কাছে গিফট হিসেবে সে তার ভাবি চায়, মানে আমার বিয়ে দিতে চায়। ওদিকে সেদিনের পর থেকে দিয়ার বিয়ের জন্য আর কোন পাত্র দেখা হয়নি। ওনারা সবাই রাজি, আবার নুরির পরিবারও রাজি। আমার বাড়ির লোকজন কিছু বলে না, বলে তোর যাকে ভালো লাগে তাকেই বিয়ে কর। অবশেষে বিয়ে করলাম। ভাবছেন তাকে বিয়ে করলাম? হ্যাঁ, দিয়ার সাথেই আমার বিয়ে হলো। কারণ সুবিধার দিক বিবেচনা করে আমি আর আমার পিচ্ছি, যদিও এখন বড় হয়ে গেছে, সিদ্ধান্তে দিয়াকে বেছে নেই। যেহেতু আমার বোন আমাকে না দেখে থাকতে পারে না, তাই ও অবশেষে দিয়াকেই ভাবি হিসেবে রায় দিল। এখন আমাদের ভাই বোনের দুজনেরই একটাই শ্বশুর বাড়ি। আমি বোনকে ও দিয়াকে বলেছি, এখন আর আমি শ্বশুর বাড়ি থাকবো না। তাই শাওন ও আমি মিলে একটা 2 তলা ফ্ল্যাট কিনেছি। যেদিন 1 তলায় থাকি তো সবাই 1 তলায়, যেদিন 2 তলায় তো সবাই 2 তলায়। এভাবেই অতিবাহিত হচ্ছে আমাদের সময়। তবে মাঝে মাঝে নুরি এসে দিয়ার সাথে ঝগড়া করে যায়। ওর বিয়ে হয়েছে এক ইঞ্জিনিয়ারের সাথে, সেও আমাদের পাশেই থাকে, তাই মাঝে মাঝেই আসে। ইদানিং আমার পিচ্ছির চেম্বারে রোগীর পরিমাণ অনেক বেশি হয়, তাই আমার অফিসের পর বাড়ি আসা বন্ধ। কারণ আমার অফিস ছুটির পর ওর চেম্বারে বিনা বেতনে কম্পাউন্ডার হিসেবে নিয়োগ দিয়েছে ওই পিচ্ছি। আমার আর আমার পিচ্ছির শ্বশুর শাশুড়ি প্রতিদিনই আসে আমাদের এখানে, আমাদের দেখে রাতে বাড়ি যায়। রাস্তা নিয়ে টেনশন নাই, কারণ আমাদের বাসা আর শাওনের বাসার মাঝে শুধু একটা বাসার পার্থক্য, তাই যখন তখন আসতে পারেন। এভাবেই দিন কাটে আমাদের। সমাপ্ত।